প্রায় 5 বছর হতে চললো। 4 বছর চলে গেছে আর কি। তো আমাদের সাথে রাগিবও আছে। রাগিব হচ্ছে আমাদের, ধরতে পারো তোমরা যে সদ্য যুদ্ধ ফেরত সৈনিক আর কি। আহ ওর তো সব এক্সপিরিয়েন্স এখন অনেক চাঙ্গা, বুঝতে পারছো? আচ্ছা। আহ প্রচুর মানে কি বলে, তোমরা অনেকে লিখতেছে এত দ্রুত যাচ্ছে যে আমি পড়তে পারতেছি না। অনেকে আমার আচ্ছা, ক্লাস করছে। আমরা আশা করি যখন সেমিনারের সামনের দিকে এগিয়ে যাব তখন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওদের আমরা সেটা ফিল্টার করে করে শুভ ভাইয়ার কাছে আর রাগিব ভাইয়ার কাছে পৌঁছে দিব, যাতে তোমাদের রিলেভেন্ট প্রশ্নগুলো ভাইয়ারা উত্তর দিয়ে দিতে পারেন। আচ্ছা, আর রাগিব এর ব্যাপারে আশা করি তোমরা সবাই জানো, যেহেতু তোমাদের জাস্ট এক ব্যাচ সিনিয়রই ভাইয়া। ও 2019 সালের অর্থাৎ বিগত বছরের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। ও যখন আমাদের সাথে এসে যুক্ত হবে তখন আমরা ওর পরিচয় প্লাস ওর কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো আমরা জেনে নিব। তাহলে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানটি আমাদের। প্রথমেই যে কথাটা সেটা হচ্ছে সরকারি মেডিকেল আর ডেন্টাল কলেজ সমূহে আসন সংখ্যা। এবং প্রথমে একটা কথা বলে নিতে চাই যে দেখা গেল কি এই বছরে একদম রিসেন্টলি কিন্তু নতুন একটা মেডিকেল কলেজ হয়েছে, এই কারণে কিন্তু টোটাল যে আসন সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো টোটাল মেডিকেল কলেজ হচ্ছে 36টি। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণ আসন কতটি, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, টোটাল আসন কতটি আছে। আর এছাড়াও মেডিকেল কলেজের পাশাপাশি ডেন্টাল কলেজ বা ইউনিটটাও কিন্তু আলাদা আছে, যেটার ব্যাপারে ভাইয়ারা তোমাদেরকে বিস্তারিত জানাবেন এবং দিক নির্দেশনা দিবেন। তাহলে আমরা প্রথমে একটু এক নজরে দেখে নিলাম আসলে আমাদের যে টার্গেট সেখানে কম্পিটিশনটা কেমন, যে আসলে টোটাল সিট কেমন। তো আমি এই ক্ষেত্রে একটু শুভর কাছ থেকে জানতে চাচ্ছি, শুভ যদি এই ব্যাপারে কিছু বলতে, যে আমরা এখানে যতগুলো সিট দেখতে পাচ্ছি কেমন পরিমাণ মানুষ এই সিটের জন্য আসলে প্রতিযোগিতা করে, বা মেডিকেলের প্রতিযোগিতা আসলে আমরা তো জানি যে অন্য যে কোনো ভর্তি পরীক্ষার থেকে কিন্তু সবচেয়ে বেশি হয়। সো এই ব্যাপারে যদি তুমি একটু কিছু বলতে ওদের উদ্দেশ্যে। হ্যাঁ দীপ্র ভাই, থ্যাংক ইউ। আমার সময় আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন সিট ছিল হচ্ছে 3200 সামথিং, বুঝছো? তখন মানুষ ছিল হচ্ছে 92-93 হাজার এরকম। তো কি কারণে যেন পরের বছরগুলোতে দেখলাম একটু কমে গেছে, ইউসুফদের বছরে 80 হাজার, 85 হাজার। তো এই সংখ্যাটা জাস্ট একটা সংখ্যা, এটা কোনো গুরুত্ব বহন করে না। তুমি তো আর মানে ওইটা চিন্তা করার কোনো কিছু নাই যে একটা সিটের বিপরীতে কতটা হাবিজাবি। এত পরিসংখ্যান দেখে লাভ নাই। তোমরা এখন ইন্টারনেটের এত বিস্তারের ফলে তুমি অনেক কিছু জানো। বিশেষ করো আমি যখন পরীক্ষা দিতাম এত কিছু জানতাম না। এত চারপাশ হিসেব করে টেরে পড়ি নাই যে হ্যাঁ আমাকে এতজনের সাথে ফাইট করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আমি জাস্ট নিজের দিকে তাকায় থাকতাম, নিজের নাম্বারটা ঠিক রাখতাম। নাম্বার ভালো পেলে আনন্দ লাগতো, খারাপ পেলে কষ্ট লাগতো। এইটাই। কেমন এই সংখ্যাগুলো জাস্ট জেনে রাখা, এটা সংখ্যা জাস্ট। কেমন 4068টা সিট, অনেকগুলো সিট। তোমরা এখানে 3000 মানুষ আছো, দেখছো? তোমরা যারা আছো সবাই ধরে যাবে এই সিটের মধ্যে। তো মানে সিট কম এরকম মানে চিন্তা করার কোনো কারণ নেই, যথেষ্ট সিট আছে। আহ, এবং একটু যদি ভালো মতো প্রিপারেশন, 4000 জনের মধ্যে থাকা আসলে তেমন কষ্টকর কিছু না আমার কাছে মনে হয় আর কি। তবে তুমি একদম 4068 নাম্বার মানুষ হয়ে যে মেডিকেলে ভর্তি মানে ঢুকবা, এন্ট্রি নিবা, এটা চিন্তা করার কোনো কারণ নাই। তুমি টার্গেট রাখবা হচ্ছে বড়, তুমি টার্গেট রাখবা যেন তুমি ভালো মেডিকেল, উপরের দিকের মেডিকেল গুলাতে পড়তে পারো। কেমন? তাহলে দেখবা যে যদি মানে প্রত্যাশাটা অনেক বেশি থাকে তাহলে কিছু না কিছু পাবা, খালি হাতে ফিরবা না। এটা হচ্ছে আহ মানে আমার বিশ্বাস আর কি। দীপ্র ভাই, আমি কি মাঝখানে মাঝখানে ওদের চ্যাটের কিছু অ্যান্সার দিব? দীপ্র ভাই, আপনি যা বলেন, আপনি তো খুব সুন্দর সঞ্চালনা করতেছেন। যদি আপনি বলেন অ্যান্সার গুলো সব লাস্টে দিব তাহলে লাস্টে, আর যদি হ্যাঁ, বলেন আমরা মাঝখানে। অবশ্যই প্রশ্নোত্তর পর্ব থাকবে আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো যেগুলো আর কি সবচেয়ে বেশি কমন কোয়েশ্চেন থাকবে, যেহেতু ওরা অনেক মানুষ, ইন্ডিভিজুয়াল প্রশ্ন তো সেভাবে নেওয়া সম্ভব না। কিন্তু ওই যে থাকে না আচ্ছা কিছু আচ্ছা। কোয়েশ্চেন, এক কোয়েশ্চেনই 10-12 জন করলো, আমরা ওই জি প্রায়োরিটি জি। বেসিসে কমন কোয়েশ্চেন গুলো তোমাদের কাছে পৌঁছে দিব আর কি। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন জি। আমরা যদি দেখি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শুভ এই জায়গাটা আমার মনে হয় অনেক ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে আমার থেকে, যেহেতু তোমরা মানে অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য এই প্রিপারেশনটা নিয়েছো। এই জন্য সব ব্যাপারগুলো কিন্তু ভালো মতো ধারণা তোমাদেরই থাকার কথা। শুভ যদি একটু ওদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারো, কারণ ওদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন অলরেডি এটা নিয়ে চলে আসছে যে অ্যাপ্লাই করা নিয়ে। তারপর এবার যেহেতু রেজাল্ট একটু চেঞ্জও হয়েছে, মানে অন্যবার জিপিএ 5 এর চেয়ে এবার জিপিএ 5 এর সংখ্যাটাও বেশি, সেই ব্যাপারটা মাথায় রেখেও যদি ইন জেনারেল একটু ওদের উদ্দেশ্যে বলতে। আচ্ছা।
থ্যাংক ইউ দীপ্র ভাই। এই স্লাইডটা নিয়ে আমরা কথা বলবো, তবে এইখানে আজকের যে হট কেক, কেমন তোমরা মানে যার কাছ থেকে কথা শোনার জন্য মুখিয়ে আছো, রাগীব আমাদের সাথে উপস্থিত আছে। এবং সত্যিকার অর্থে আমরা খুব প্যারায় থাকি, বুঝছো? হাজী সেলিমের মতো বলতে ইচ্ছা করে যে কেউ সুখী নয় মাননীয় স্পিকার, আমরাও কেউ সুখী না। এই যে রাগীব ছেলেটা এখন ওর আইটেম টাইটেম হয়তো বা, তো ও একটু ব্যস্ত, বুঝতে পারছো? তো ও কিছুটা সময় তোমাদের জন্য ম্যানেজ করছে, আই হোপ যে ওর কথাগুলো তোমাদের কাজে লাগবে, রিসেন্ট এক্সপিরিয়েন্স। তো রাগীব, তুই যদি আমার কথা শুনে থাকিস একটু কন্টিনিউ কর ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আর হ্যাঁ। প্রথমে ভাইকে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ভাই আসলে ঠিকই বললেন, আমার এখনো মানে পরীক্ষা চলতেছে, পরীক্ষার মাঝখানে আমি একটা সময় বের করে আসলাম। তো এখন হ্যাঁ, আনমিউট করা আছে। তো তোমাদের যারা এবার মানে অ্যাপিয়ার করবা, তাদের জন্য আমার লাস্ট মুহূর্তে যদি আমার কিছু ইনফরমেশন বলতে চাই, বা যেই মানে যেই আমাদের সাজেশনগুলো আমাদের খুব কাজে আসে, সেই ব্যাপারটা হলো যে যে শেষ সময়ে আমাদের যেই জিনিসগুলো আমাদের মনে থাকে না, এই জিনিস লাস্ট 15 দিন বা লাস্ট 20 দিনে আমাদের যে জিনিসগুলো নর্মালি মনে থাকে না, সেই জিনিসগুলো খুব ভালো মতো করে পড়ে ফেলা উচিত। মানে যে জিনিসগুলো আমরা আসলে পড়ে আসিনি, তারপরে আমরা একটু বেশি বেশি করে কোশ্চেন সলভিং করবো। লাস্ট আমাদের 15 যে 20 দিন থাকবে, সেই 20 দিনে আমরা খুব বেশি বেশি করে কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভ করলে হবে কি, আমরা আমাদের যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো ভালোভাবে ডিলিট করতে পারবো। আর একটা ব্যাপার, যে এখন আমি একটা কোশ্চেন দেখলাম, রাকিব ভাই সেকেন্ড টাইমার ছিল কিনা। আমি সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইমার ছিলাম। আর ব্যাপার, আর পরীক্ষার হলের ব্যাপারে, পরীক্ষার হলের ব্যাপারে মেইন জিনিসগুলো হলো যে পরীক্ষার হলে গিয়ে ভয় পাওয়া যাবে না। পরীক্ষা যেহেতু তোমাদের মানে কোন বই পড়তে হবে এগুলো এখন আর বলার কোনো দরকার নাই, যেহেতু তোমরা কয়দিন পর ইয়ে করবা, মানে ভর্তি পরীক্ষাতেই অ্যাপিয়ার করবা। সো পরীক্ষার হল নিয়ে কিছু বলতে গেলে, যে তোমাদের কোশ্চেন গুলো খুব ইজিলি অ্যান্সার করতে হবে, মানে বেশি খুব ধরনের ওভার থিঙ্কিং করা যাবে না, যেটা অ্যান্সার যেরকম সেভাবে করতে হবে অ্যান্সার। আর যেই জিনিসগুলা তোমার কোশ্চেন ক্যাটাগরি থাকে অনেকগুলো, যেগুলো থাকে অনেকগুলো থেকে খুবই সহজ, অনেকগুলো থেকে খুব কঠিন, অনেকগুলো থাকে তার থেকে একটু বেশি কঠিন। তো এখানে অ্যান্সার গুলোর ব্যাপারগুলো হলো যে তোমার নর্মালি কি করবা, যে ফার্স্টে 30 মিনিট অথবা 35 মিনিটের মধ্যে তুমি মানে 100টা জাস্ট একবার দেখে আসবা নর্মালি, যে তোমার কতগুলো তোমার ইয়ে হচ্ছে আর কি। মানে 100টা কোশ্চেন মানে কি একবার, হ্যাঁ, মানে 30 20 মিনিট 35 মিনিটের মধ্যে তোমাকে 100টা কোশ্চেন দেখে আসতে হবে। মানে তুমি পারো কতগুলো সেটা ব্যাপার না, বাট তোমাকে 100টা কোশ্চেন একবার দেখে আসতে হবে, কেন তোমাকে কিছু যে কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। তো তোমার টার্গেট এটাই থাকবে যে তোমার পরীক্ষার হলে 30 35-এর মধ্যে 100টা কোশ্চেন একবার দেখে আসা, কারণ বাকি টাইমটা তোমাকে তোমার খাতার মার্কিং করতে হবে, যেমন টিচার এসে তোমার খাতা মানে সাইন করবেন, সেগুলো ব্যাপারে সময় যাবে। প্লাস যেগুলো খুব কঠিন কোশ্চেন, ঠিক আছে, সেগুলো অ্যান্সার করতে তোমাকে একটু ভাবতে হবে। তো তোমার টার্গেট থাকবে 30 35-এর মধ্যে একবার দেখে আসা, ঘুরে আসা কোশ্চেন গুলো। আর একটা ব্যাপার যে ভয় পাওয়া যাবে না, নর্মালি পরীক্ষা দেওয়ার সময় খুব ভয় পাওয়া যাবে না। আর অনেকে আবার নর্মালি যেই কোশ্চেন গুলো এই মুহূর্তে খুব কমন আসে, যে ভাই আমি কতগুলো দাগাবো অথবা কতগুলো দাগানোটা সেফ, এগুলো বলা যায়। So, এগুলো কোশ্চেন খুব কমন আসে আর কি। তো এখানে কোশ্চেন বলতে গেলে যে যেগুলো কোশ্চেন তুমি একবারই পারবা, সেগুলো তো অবশ্যই একবারই দাগাই ফেলবা। একটা ইজি কোশ্চেন নিয়ে বেশি ভাববা না, কারণ সময় যেহেতু আমাদের খুব কম। আরেকটা ব্যাপার হলো যে যেই কোশ্চেন্স গুলো নর্মালি, যে তুমি যেগুলোকে একটু রিস্ক নিতেই হবে, নর্মালি রিস্ক না নিলে আসলে তোমার রেজাল্ট মানে খুব একটা আশানুরূপ হবে না। যে কিছু কিছু কোশ্চেন্স তোমাকে কমন সেন্স খাটে অ্যান্সার করতে হবে, কিছু কিছু কোশ্চেন্স তোমাকে একটু মানে আগের নলেজ আউট নলেজ থেকে অ্যান্সার করতে হবে। এই ব্যাপারগুলো তোমাকে একটা ইম্পর্টেন্ট। আর যেই কোশ্চেন্স গুলো অ্যান্সার তুমি দুইটা অপশনে কনফাইন করে নিয়ে আসতে পারবা, যে আমি এ এবং বি হয়তো বাদ দিতে পারলাম, বাট সি আর ডি এর মাঝখানে একটা অ্যান্সার হবে, আমার মনে হয় সেই কোশ্চেন্স গুলো অ্যান্সার করা বেটার। কেন আমরা জানি যে যদি আমরা যদি নর্মালি 10টা কোশ্চেন এরকম থাকে, সেই 10টা কোশ্চেন যদি আমরা মনে করে দাগাই, তাহলে সেটার মধ্যে মনে করে খুব কম পক্ষে অ্যাটলিস্ট ধরে আমরা হাইস্ট দুইটা বা তিনটা ঠিক হলো আর কি। আর একটা ব্যাপার, কেউ যদি 10টা কোশ্চেন তার ডাউট ছিল, সে 10টা কোশ্চেন একটা কোশ্চেন মার্ক করলো না, তাহলে তার মার্কস কত হলো, 0 হলো। বাট তুমি যদি তিনটা কোশ্চেন অ্যাটলিস্ট কারেক্ট করো, তাহলে তোমার মার্কস হলো 3, প্লাস বাকি 7টা কোশ্চেন যদি তুমি ভুলও করো, তাহলে তোমার মার্কস কত হবে, মানে মাইনাস মার্কিং হয়ে তোমার মার্কস যাবে হলো 1.75। তো 3 থেকে 1.75 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো 1.25। তাহলে দেখো যে তুমি 0 পাচ্ছ, যেখানে তুমি 0 পাওয়ার কথা সেখানে তুমি একটু রিস্ক নিয়ে 1.25 মানে অ্যান্সার মার্কসটা পাচ্ছ। তো দেখো এটা কিন্তু একটা বিশাল বড় তোমার অ্যাচিভমেন্ট। আর মেডিকেল পরীক্ষা যেহেতু খুব একটা সেন্সিটিভ এক্সাম, একটা অল্প 0.25 বা 0.5 মার্কের জন্য অনেক পজিশন আগা পিছা হয়। সো এই ব্যাপারগুলো আসলে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর আসলে বাকিদের কোশ্চেন্স গুলো কি, যে কতগুলো অ্যান্সার করেছিলাম, আমি অ্যান্সার করেছিলাম 98। আমি 98 অ্যান্সার করেছিলাম, মানে 98টা অ্যান্সার করেছিলাম। আর 98 অ্যান্সার করেছিলাম, তার মধ্যে হয়েছিল মনে হয় 5-6টা হয়তো ভুল হয়েছিল, আর আমার টোটাল মার্কস ছিল 90.5।
আর তোমাদের অনেকে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোশ্চেন আসছে, ভয় পাচ্ছে, ভয় পাওয়া আসলে একদম যাবে না। মানে ভয় না পেয়ে যে যত কম ভয় পাবে সে তত কমন সেন্স অ্যাপ্লাই করে অথবা তার বইয়ের বাইরে থেকে কিছু কোশ্চেন আসবে, এমন না যে 100% কোশ্চেন্সই তোমার বইয়ের মধ্যে থেকে আসবে, একদম রেফারেন্স বুক আমরা যেগুলো ধরি সেগুলো থেকে 100% কোশ্চেন আসবে, এমন কিন্তু আসলে হবে না। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে একটু বাইরে থেকে অ্যান্সার করতে হইতে পারে, ঠিক আছে? তো এই হলো ব্যাপারগুলো, তোমাকে একটু মানে ভয় না পেলে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে ওই কোশ্চেন গুলো তুমি অ্যান্সার করতে পারবা। রাকিব, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আহ, এইখানে বেসিক্যালি তুই লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিছিস, আহ, ওই যে ইউনিক এক্সাম সিস্টেমে আর কি, তা আমাদের সময় তো সিস্টেম ডিফারেন্ট ছিল। এখন তো হচ্ছে একটু অন্যভাবে পরীক্ষা হয়, একই পেজের মধ্যে সব প্রশ্ন, ওইখানেই সব ওএমআর। তো এইটা তো মানে আগে ছিল না, তোদের বাড়ি প্রথম বোধ হয়, তাই না? তো এইটা নিয়ে একটু সবাইকে বল, পরীক্ষাটা প্রশ্নটা কিরকম থাকে, বা তুই যে উন্মেষে আগে যখন পরীক্ষা দিতি এই একই সিস্টেমে, তখন তোর এটা কতটা কাজে লাগছে এই ব্যাপারে একটু আলোচনা করতে পারিস ছোট্ট করে? হ্যাঁ অবশ্যই ভাই, আমার আসলে হঠাৎ করে চলে আসলাম তো আমি আসলে তো ইয়ে করতে পারি এগুলো বিষয়ে আসলে বলা দরকার, কেন আমাদের যে পরীক্ষা দিবা আমরা যেবার দিলাম সেবার হলো একটা ইউনিক সিস্টেমে পরীক্ষা হয়েছে। মানে আগে যেভাবে কোশ্চেন হতো, যাকে 4টা কোশ্চেন থাকতো, তারপরে লাস্টে একটা কোশ্চেন অ্যাড করা থাকতো, তারপরে 4টা পেজের কোশ্চেন থাকতো, আর লাস্টে একটা অ্যান্সার শিট অ্যাড করা থাকতো। সো এটার উপর তারপরে পরীক্ষাটা হতো। বাট নর্মালি আমাদের সময় কি হলো, 1 পেজের মধ্যে, আমার মনে হয় যে আমাদের নেক্সট বার বা এরপর থেকে এই সিস্টেমে পরীক্ষা হওয়ার কথা। সো আমি যখন 19 এক্সাম ব্যাচে ছিলাম, তো 19-এর পরীক্ষা নেওয়ার সিস্টেমটা এরকমই ছিল যে একটা পৃষ্ঠার মধ্যে, নর্মালি কিন্তু অন্য কোথাও এইভাবে পরীক্ষা নেওয়াটা হতো না। তো 19-এর এই ইউনিক এক্সাম সিস্টেমটা আমাকে হেল্প করেছে কিভাবে, যে নর্মালি আমাকে ওই পরীক্ষার যে মেইন পরীক্ষাটা ধাঁচ, আমাদের অনেক ফ্রেন্ড ছিল, তারা হঠাৎ করে এই কোশ্চেন দেখে একটু হয়তো ঘাবড়িয়ে গেছিল অথবা এরকম টাইপ হয়েছিল, মানে একটু মানে একটু কনফিউজ ছিল যে এইরকম কোশ্চেন তারা পরীক্ষা দেয়নি। আর অন্য সেই ইউনিক সিস্টেম কি, আমাদের মেডিকেল যেভাবে পরীক্ষাটা, মেডিকেলের কোশ্চেনটা যেভাবে দেওয়া হয়, কোশ্চেন প্যাটার্নের কথা বলবো না, মানে কোশ্চেনের যে আমাদের স্ট্রাকচারটা যেরকম করে দেওয়া থাকে, একই পৃষ্ঠার মধ্যে কোশ্চেন, একই পৃষ্ঠার মধ্যে অ্যান্সার। সো আমি ওখানে থেকে আসলে ইয়েটা করতে পারছি, মানে ওইভাবে এক্সপিরিয়েন্সটা আমি আসলে গ্যাদার করতে পারছি। ভাইয়া দ্যাটস গ্রেট। আচ্ছা, আহ, রাকিব, আচ্ছা, যেহেতু রাগিবের পরীক্ষা আমরা যতদূর জানি, যেহেতু ওর আগামী দিন পরীক্ষা, আশা করি মেইন যে কথাগুলো সেগুলো রাগিব তোমাদের সবার উদ্দেশ্যে ক্লিয়ার করে দিতে পেরেছে। আর যেহেতু ভাইয়ার পরীক্ষা, আমরা আজকে আর ভাইয়ার সময় নষ্ট না করি, ও যাতে বিগত বছর যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, ঠিক একইভাবে ওর সামনের দিনের মেডিকেল পরীক্ষাগুলোতে যাতে ও ভালো করতে পারে, ওর জন্য সেই শুভকামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ রাগিবকে, তোমার এই থ্যাংক ইউ ব্যস্ত ভাইয়া। সময়ের মধ্যেও আমাদের জন্য একটু সময় বের করার জন্য। না আমি ধন্যবাদ। আসলে আসলে নিজে অনেক দুঃখিত, কেন আমি খুব ভালো মতো সবকিছু হয়তো বলতে পারলাম না, বাট এবার যারা পরীক্ষা দিবে তাদের সবার জন্য আমার অনেক শুভকামনা রইলো। মানে আমার লাস্ট একটা সাজেশন যদি কাউকে দিতে হয় তাহলে আমি এটাই বলবো যে ভয় পাওয়া যাবে না, যতটুকু কুল কুল মাইন্ডেড থেকে মাথা ঠান্ডা রেখে কোশ্চেন, একটা কোশ্চেন যতই কঠিন আসুক না কেন কোশ্চেনটা খুব ভালো মতো করে পড়তে হবে। কারণ কিছু কিছু কোশ্চেন্সে কিছু কিছু ট্রিক্স দেওয়া থাকে যে কোনটি সত্য বললে ভুল হবে, কোনটি সত্য বললে ঠিক হবে, এরকম টাইপ অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে। কোশ্চেন্স গুলো খুব ভালো মতো করে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না, মাথা ঠান্ডা রেখে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলেই দেখবে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে, আমার যারা এবার পরীক্ষা দিবা। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার কথাবার্তা এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ রাগিবকে। তাহলে এখন আমি আর তোমাদের শুভ ভাইয়া তোমাদের যেই বাকি কথাবার্তাগুলো সেগুলো আমরা কন্টিনিউ করব। তাহলে এখন আমি একটু শুভকে অনুরোধ করব যে যদি এই মার্কস ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটা যদি একটু ওদের উদ্দেশ্যে বুঝিয়ে বলো। আচ্ছা, এইটা সিম্পল। আই হোপ যে তোমরা এখানে যারা আছো এতদিন ধরে মেডিকেল প্রিপারেশনের সাথে সংশ্লিষ্টতা তোমাদের, এইটা বোধহয় তোমাদের মানে এখনো বুঝো না, এরকম মানুষজন কম। তবুও যারা নতুন একদম, ওদের জন্য আমি সংক্ষেপে বলে দেই, হিসেবটা লিখা আছে, দেখলে না বুঝার কিছু নাই। এসএসসি আর এইচএসসি দুইটা জিপিএ কাউন্ট হবে। এসএসসি কে 15 দিয়ে গুণ 75, এইচএসসি কে 25 দিয়ে গুণ 125। দুইটা যদি জিপিএ প্লাস মানে এ প্লাস জিপিএ 5 থাকে, তাহলে তুমি 200 মার্কস তোমার পকেটে আছে, টেনশনের কোনো কারণ নাই। কেমন? আর যদি কারো একটু কম থাকে, হিসেবটা তুমি নিচে করে নিতে পারো যে তুমি 200-র মধ্যে, জিপিএ 200-র মধ্যে কত কম পাচ্ছ। কেমন? আর এই তো। আর যদি কেউ মেডিকেলে ভর্তি থাকে, তখন হচ্ছে তাদের নাম্বার কাটা যায় হচ্ছে 7.5। আর যদি কেউ সেকেন্ড টাইমে দেয়, তাহলে হচ্ছে তার নাম্বার কাটা যায় হচ্ছে 5। এই তো, আচ্ছা, তাহলে আমরা লিখাই সামনের আছে। দিকে যাই এবার।
হ্যাঁ। এখন হচ্ছে যে আমরা এই যে বিগত বছরসমূহে কত স্কোর পেয়ে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, তোমরা যদি একটু খেয়াল করো যে জাতীয় মেধায় সর্বোচ্চ স্কোর 290.50 বিগত বছরে, অর্থাৎ যেটা আমরা তোমাদের রাগিব ভাইয়ের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি যে 300-র মধ্যে ও পেয়েছিল 290.50। আর ডিএমসি তে চান্স প্রাপ্ত সর্বনিম্ন স্কোর, তোমরা জানো যেহেতু মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে মেরিট পজিশন খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। চান্স পাওয়ার সাথে সাথে তুমি কোন মেডিকেলে চান্স পাচ্ছ, ঢাকা মেডিকেল সবার প্রথমে থাকে, সাধারণত সবাই প্রথমেই চয়েস দিয়ে থাকে, তারপর অন্যান্য মেডিকেল গুলো এভাবে আসে। তো এই ক্ষেত্রে তোমার মেরিট পজিশন শুধু চান্স পাওয়াই কিন্তু জরুরি না, ভালো একটা মেরিট পজিশনে তুমি কোন মেডিকেলটায় অ্যাকচুয়ালি পড়তে চাও, আসলে তো সবগুলোই ভালো, কিন্তু এক একজনের যে পার্সোনাল প্রেফারেন্স থাকে যে হ্যাঁ আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, বা তুমি হয়তো চট্টগ্রামের, তুমি হয়তো তাই বলতে চাচ্ছ যে তুমি চিটাগং মেডিকেলে পড়তে চাও। তো সেই ক্ষেত্রে এটাই বলতে চাই যে তোমার পছন্দের মেডিকেলটায় পড়ার জন্য কিন্তু তোমরা যে চয়েসটা দাও, নাম্বারও কিন্তু সেভাবে পেতে হবে। শুধুমাত্র চান্স পাওয়াটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, ভালো একটা নাম্বার পাওয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে আশা করি এখানে দেখতে পাচ্ছ যে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বরের ডিফারেন্সটাও কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে। যেমন 19-20 সালে ছিল 23.5 নম্বর, এবং এর আরো 2-3 বছর আগে এটা ছিল 20 নম্বর করে। অর্থাৎ মোটামুটি বলা যায় যে পার্থক্যটা কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু মেডিকেলের পরীক্ষায় এমসিকিউ এর ব্যাপার স্যাপারগুলো চলে আসে যে দেখা যাচ্ছে কি তুমি কতটা সঠিক উত্তর দিলে, কতটুকু তোমার নেগেটিভ মার্কিং আসলো, এগুলোর উপরেই কিন্তু আলটিমেটলি দেখো পার্থক্য কিন্তু খুব বেশি না, সর্বোচ্চ আর সর্বনিম্নের মধ্যে পার্থক্য খুব বেশি না। তার মানে এই যে 267 পেয়ে যে মেডিকেলে চান্স পেলো, আর যে 267 থেকে 0.05 বা 0.25 কম পেলো, সে কিন্তু আলটিমেটলি চান্সটা আর পেলো না। তার মানে এই কারণে মেডিকেলে কিন্তু নেগেটিভ মার্কিং প্লাস ওভারঅল প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে 266.75ও পাও, তাহলে কিন্তু তুমি চান্স পাচ্ছ না, কারণ দেখা গেল কি গতবার সর্বনিম্ন নাম্বারটাই ছিল 267। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারই যে ইম্পর্টেন্ট, বা প্রত্যেকটা ভুল উত্তর আনসার করার আগে যে আমার চিন্তা করতে হবে যে একটা ভুল উত্তরের জন্য যে আমার ওই 1 নাম্বারের সাথে 0.25 নাম্বার যেটা কাটা চলে যাচ্ছে, সেটাও কিন্তু আমার মেডিকেলের চান্স পাওয়ার ক্ষেত্রে, বা হতে পারে ডিএমসি তে চান্স পাওয়ার ক্ষেত্রে, বা পছন্দের মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিব্র ভাই আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুভ। আচ্ছা, আমি ওদের প্রশ্নগুলো দেখতেছি, উত্তর না দিয়ে পারতেছি না। সবাই খুব ওরিড যে কিভাবে আসলে চয়েস দিব, কেমন? আচ্ছা, তো এটা খুব ইজি প্রসেস। তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবা, তুমি দোকান থেকে করতে পারো, নিজে করতে পারো। ওইখানে দেখবা ডিফল্ট একটা চয়েস দেওয়া থাকে, কেমন? একটা সিকোয়েন্স ওয়াইজ মেডিকেল গুলো সাজানো থাকে। ঢাকা মেডিকেল, তারপর থাকে সলিমুল্লাহ, তারপর থাকে সোহরাওয়ার্দী, তারপর থাকে ময়মনসিংহ, তারপর থাকে চিটাগং, তারপর থাকে হচ্ছে 6 নম্বরে কোনটা থাকে? আহ মানে সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, এইগুলোই থাকে ৬, ৭, ৮, ৯ এই কয়েকটার মধ্যে। কেমন? তো সিকোয়েন্সটা তুমি নিজেও দেখে নিতে পারো, বিভিন্ন বইয়ের টইয়ের এখানে আছে। এই একটা ডিফল্ট সিকোয়েন্স দেওয়া থাকে। এখন দেখো, চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি কি করবা? ধরো আমার বাসা ছিল ময়মনসিংহ, কেমন? এখন আমি কি করছি? আমি একটু দূরের দিকের মেডিকেল কলেজ যেগুলো আছে, ধরো সাতক্ষীরা মেডিকেল কলেজ বা রাঙামাটি মেডিকেল কলেজ বা হবিগঞ্জ, তো এইগুলো একটু নিচের দিকে আছে। তো আমার এগুলোতে পড়ার তেমন ইচ্ছা নেই। তারও নিচে আছে ধরো জামালপুরটা, তার নিচে আছে কিশোরগঞ্জটা, নতুন হয়েছিল সেটার নিচে আছে। বাট আমি কি করছি? প্রিফারেন্স দিছি হচ্ছে জামালপুর, কিশোরগঞ্জ। কারণ আমার বাড়ির কাছে, ঈদের ছুটিতে আমার আসতে তেমন প্যারা হবে না। হ্যাঁ, সহজে চলে আসতে পারবো। তো এইজন্য আমি জামালপুর, কিশোরগঞ্জ এগুলাকে একটু উপরে তুলে নিয়ে আসছি। আবার ধরো যাদের ধরো ঢাকায় বাসা, ঢাকায় থাকতে চাও যেকোনো মূল্যে, তারা কি করবে? তারা মুগদা ধরো একদম নিচের দিকে থাকা হয়তো, বা আমি জানি না বর্তমান পরিস্থিতি কি, ডিফল্টে কোথায় দেওয়া থাকে মুগদা। অনেকে 4 নম্বরে মুগদাকে দিয়ে দেয়, কারণ ঢাকাতে 3টা তো আছেই, আর 4 নম্বরে মুগদা দিয়ে দিল যেন ঢাকাতে সে পড়তে পারে। হ্যাঁ, আবার অনেকে ধরো ওই যে চিটং মেডিকেলের কথা ভাই বললো, ধরো তুমি চিটং পড়তে চাও, 1 নম্বরে অনেকে ঢাকা মেডিকেল রাখে, 2 নম্বরে চিটাগং দিয়ে দেয়, যে হয় ঢাকা মেডিকেল পড়বো নয়তো চিটাগং এ পড়বো। বা একদম 1 নম্বরে অনেকে চিটাগং দিয়ে রাখতে পারবে, ময়মনসিংহ দিয়ে রাখতে পারে। হ্যাঁ, এইটা যার যার চয়েস আর কি, তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারবা। আর যদি একবার ভুল হয়ে যায় বা চয়েস দিতে তুমি মানে উল্টাপাল্টা করে ফেলো, তোমার মন মতো চয়েস না হয়, শেষে আবার চান্স পাওয়ার পর মাইগ্রেশনের সুযোগ আছে, কিন্তু ওইটা একটু প্যারা, কেমন? তো আমার মনে হয় যে তোমরা জাস্ট কি ফলো করবা, ডিফল্ট যেটা দেওয়া আছে এটা থাকুক। আর হচ্ছে বাড়ির পাশে যেগুলো আছে ওইগুলোকে একটু জাস্ট দূরের গুলো থেকে উপরে নিয়ে চলে আসো। এখন এত উপরে না যে একদম ধরো জামালপুরকে আমি 1 নম্বরে দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা দরকার নাই আর কি। তো
আচ্ছা, আর এইটাই আর ফর্ম কি। ফিল আপের ক্ষেত্রে একটা এডিশনাল ইনফরমেশন দিতে চাই। আমাদের দেশব্যাপী উদ্ভাস উন্মেষের যেই শাখাগুলো আছে, তোমরা যারা আমাদের উন্মেষের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু সেখানে যেও তুমি ফর্ম ফিল আপটা করতে পারো। যদি তোমার বাসায় থেকে বুঝতে কোনো প্রবলেম হয় বা যদি কোনো কনফিউশন থাকে, উদ্ভাস উন্মেষ থেকে কিন্তু আমাদের প্রত্যেকবারই এই ফর্ম ফিল আপে আমাদের স্টুডেন্টদের হেল্প করা হয়। সো তুমি সেখানে যেও কিন্তু ফর্মটা ফিল আপ করে আসতে পারো, যাতে কোনো ভুল না হয়। সো অবশ্যই যেহেতু টপিকটা চলে আসলো, এই ধরনের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আমাদের প্রথম স্টেপ, মেডিকেল ভর্তি পরীক্ষা একদম প্রথম স্টেপ যেটা, এই সাবধানতাটা অনেক অবলম্বন করতে হবে। অনেক অনেক ইনফরমেশন দিতে হয়, চয়েস উপরে নিচে দেওয়ার একটা ব্যাপার থাকে। যেটা ভাইয়া বললো যে চান্স পর পর হয়তো মাইগ্রেট করা যায়, কিন্তু ওই ঝামেলাগুলো যাওয়ার থেকে আগে থেকেই তুমি শিওর হয়ে নাও যে তুমি কিভাবে চয়েস দিতে চাও, এবং সে অনুযায়ী তুমি প্রপার চয়েসটা দাও, যাতে বারবার সেটা কারেকশন করার প্রয়োজন না হয়। আচ্ছা, সো অলরেডি দেখা যাচ্ছে কি, আমরা আশা করি তোমরা জেনেছো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যেখানে অন্যান্য অ্যাডমিশন টেস্ট এখন পর্যন্ত আনসার্টেইন কবে হবে বা কিভাবে হবে, সেখানে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটাই সবার প্রথমে ডিটেলস গুলো দিয়ে দিয়েছে, যে বিজ্ঞপ্তি অলরেডি 7 থেকে 9 তারিখের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। এই 2-1 দিনের মধ্যে ঘোষণা চলে এসেছে। আর অনলাইনে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে 11 তারিখ ফেব্রুয়ারির। অর্থাৎ যেটা বললাম যে তোমরা যদি চাও আমাদের উদ্ভাসন মেশের শাখাগুলোতে কিন্তু এসে ফর্ম ফিল আপটা করতে পারো। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা অবশ্যই খেয়াল রাখতে হবে, 11 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত। অর্থাৎ শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে 1 মার্চে। আর অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2 মার্চ। আর এরপর তো তোমাদের প্রবেশপত্র বিতরণ ওই টাইমগুলো চলেই আসবে, 20 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত। আর মেডিকেল ভর্তি পরীক্ষার আপাতত টেন্টেটিভ যে ডেটটা সেটা হচ্ছে 2 এপ্রিল। অর্থাৎ সবকিছু যদি ঠিকঠাক থাকে ধরে নিতে পারো 2 এপ্রিল 2021 সালেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে। সাধারণত শুক্রবারেই হয়ে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা, সকাল 10টার সময়। আর যদি কোনো কারণে তারিখটা পরিবর্তন হয়, সামনে তো তোমরা জানতেই পারবে। আর এখানে আমি একটু শুভর কাছ থেকে জানতে চাবো, আমার যতটুকু মনে পড়ছে যে আমার বেলায় যেটা হচ্ছে যে অনলাইনে ফর্ম পূরণ শুরু হওয়ার ক্ষেত্রে এই যে আমি ফর্মটা কখন ফিল আপ করছি সেটার উপরে খুব সম্ভবত আমার সিটটা কোথায় পড়ছে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে। তো এই ব্যাপারে যদি একটু দিক নির্দেশনা দিতে শুভ। কারণ দেখা গিয়েছিল আমার সময় যেহেতু আমার মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, আমি ইঞ্জিনিয়ারিং দিকের মানুষ, ওই দিকের মানুষ। তো আমার জন্য যখন আমি ফর্ম ফিল আপটা করলাম একটু দেরিতে করা হয়েছিল, তো তখন আর ঢাকার মধ্যে সিট ছিল না। তো দেখা গেল কি, আমার যে সিটটা সেটা পড়লো হচ্ছে ঢাকার বাইরের। তো এই ক্ষেত্রে তুমি কোথায় পরীক্ষা দিবে সেটা কিন্তু ফর্ম ফিল আপ করার উপরও ডিপেন্ড করে। যে যারা ঢাকার তারা তো সাধারণত ঢাকাতেই ভর্তি পরীক্ষাটা দিতে যাবো। তো এই ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপে দেরি হয়ে যায়, তখন দেখা যায় কি, মানে তোমার হয়তো ভর্তি পরীক্ষা দিতে পারতেছো না ঢাকায়, অসুবিধা হচ্ছে, ঢাকার বাইরে কোনো একটা জায়গায় যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে। সেই ক্ষেত্রে অনেকে নিজের যেই জেলা বা গ্রামের বাড়ি সেই দিকে হয়তো যাওয়ার চেষ্টা করি। শুভ যদি এই ব্যাপারে একটু বলতে, যে আসলে ফর্ম পূরণ 11 তারিখে যখন শুরু হয়ে যাবে তখন থেকে এই ফর্ম ফিল আপ করাটার মানে গুরুত্ব কতটুকু যারা অ্যাকচুয়ালি মেডিকেলের আচ্ছা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। আচ্ছা, দীপ্র ভাই আপনি খুব সুন্দর টপিকটা নিয়ে আসছেন, এবং এইটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি, বুঝতে পারছো? আচ্ছা, আমি আমি নিজেও উদাহরণ, এই জন্যই বললাম আর কি, হ্যাঁ, আমি ব্যাপারটা আমার শুনলাম খুব ভাই। ভালো মতোই মনে আছে ব্যাপারটা। হ্যাঁ, মানে কি যে প্যাথেটিক ছিল, আনবিলিভেবল। আমি তো একটু অলস ধাঁচের মানুষ, হ্যাঁ। তো আমি একা দায়ী না, যাই হোক। তো আমি একটু দেরিতে ফর্ম ফিল আপ করে যেটা হয়েছে যে আমি শুনলাম যে ময়মনসিংহ শহরে আর সিট নাই। আমার বন্ধুরা আনন্দমোহন কলেজে বসে পরীক্ষা দিবে, আমার যেই কলেজ, সেখানে আমাকে কোথায় দিতে হবে, সিট আছে হচ্ছে রাজশাহীতে, সিলেটে, চট্টগ্রাম, মানে কত দূর দূর ময়মনসিংহ থেকে 250 কিলোমিটার করে দূরে। তারপর আর কি রাজশাহীর জন্য ফর্ম ফিল আপ করলাম। তো এইটা ভেবেই আমার গায়ে কাঁটা দিতেছিল যে আমাকে 250 কিলোমিটার দূরে যে পরীক্ষা দিতে হবে। তারপর কিছুদিন পর কিশোরগঞ্জে কেন্দ্রটা বন্ধ ছিল, পরীক্ষার্থীদের চাপে কিশোরগঞ্জের কেন্দ্র খুলে দিল। আমি আবার দ্বিতীয়বারের মতো অ্যাপ্লাই করলাম। এটা আরো প্যাথেটিক ছিল, কারণ তখন একটা দ্বিধা যে আসলে অ্যাডমিট কি আসবে কিনা। তারপর আবার এই স্বাস্থ্য অধিদপ্তরে ইমেল টিমেল করে খুবই পেইন খাইছি, বুঝতে পারছো কি ভুলটা ছিল? জাস্ট একটু আলসেমি করে দেরিতে ফর্ম ফিল আপ করছি। তো আমাদের সাথে তোমরা পাই এখানে জুমে প্রায় 3,000 মানুষ, ফেসবুকেও প্রায় 3-4 হাজার মানুষ। তো এই মানুষগুলো যারা আমাদেরকে শুনতেছো, তোমরা একটু এই ভুলটা করবা না, কেমন? তোমরা আর্লি আর্লি করে ফেলবা যেন তোমার কাঙ্ক্ষিত জায়গাতে তুমি পরীক্ষাটা দিতে পারো, কেমন? পরে আমাকে কিন্তু, আমি কিন্তু কিশোরগঞ্জে বসে পরীক্ষা দিছি, বুঝছো? এইটা খুব প্যাথেটিক এক্সপিরিয়েন্স ছিল, কারণ বুঝতে পারতেছো আর কি। আর আমি আর একটু কিছু প্রশ্ন বারবার দেখতেছি, আমি না বলে পারতেছি না, জেলা কোটা মুক্তিযোদ্ধা কোটা কেমনে কাজ করবে? ওকে ফাইন। জেলা কোটা নিয়ে তোমাদের সাধারণ চিন্তা ভাবনা বাদ দিতে পারো, জেলা কোটা তেমন একটা কাজ করে না, কেন? কারণ হচ্ছে জেলা কোটায় কিরকম, আমাদের সময় যেটা ছিল, আমি বর্তমান পরিস্থিতিতে যাই না, আমাদের সময় খুব সম্ভবত এরকম ছিল যে 12টা, একটা জেলা থেকে কমপক্ষে 12 জন মেডিকেলে চান্স পাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ধরো
বান্দরবান বা রাঙামাটি যেখানটাতে একটু মানে পড়াশোনার সুযোগ সুবিধাটা একটু কম তুলনামূলকভাবে, ওইখান থেকে ধরো কোথাও 6 জন চান্স পাইছে মেরিটে। কেমন? তো মেরিটের পেছন থেকে ধরো 4,000-এর পর থেকে আরো 6 জনকে ওই জেলা থেকে ঢুকানো হবে। বুঝতে পারছো? 12 জন ফিল করা হবে, মানে মেরিট ছাড়াও বাকি 6 জন কোটায় ঢুকলো। এটা হচ্ছে জেলা কোটা। তো তুমি ধরো যদি ঢাকার হও, জেলা কোটা তোমার জন্য জীবনে খাটবে না। ময়মনসিংহ, রাঙামাটি বড় বড় শহরে যদি হও, তোমার ক্ষেত্রে জেলা কোটা খাটবে না। কেমন? তো জেলা কোটা মাঝে থেকে ছুড়ে ফেলে দাও। জেলা কোটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কিরকম, যেমন ধরো আমাদের ঢাকা মেডিকেলে 3টা সিট আছে মুক্তিযোদ্ধা কোটার। কেমন? তো যেমন আমার একজন বন্ধু, ও ধরো 317তম হইছে। তো ওর তো ঢাকা মেডিকেলে পড়ার কথা না, কিন্তু মুক্তিযোদ্ধা কোটাতে 3 জন ঠিকই পড়বে। তো ও মুক্তিযোদ্ধা কোটাতে আমাদের ঢাকা মেডিকেলে পড়তেছে, যদিও সে 317 বা 390 এই দিকের একটা পজিশন পাইছে। তো এইটাই আর কি, তুমি একটু পরের পজিশনে থাকলেও তুমি আগের মেডিকেলে যেতে পারবা আর কি, যদি তোমার মুক্তিযোদ্ধা কোটাটা থাকে। তো এইটা খুব অল্প মানুষের জন্য বলা। বিদেশি কোটা নিয়ে আমি একদম বিস্তারিত মানে নিজে থেকে জানি না, বিদেশি কোটার সাথে পরিচিত কিছু নাই। আচ্ছা, নোয়াখালীর জন্য কি জেলা কোটা? জেলা কোটা জাস্ট মাথা থেকে মানে ছুড়ে ফেলে দাও, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নাই। দীপ্র ভাই, আমরা সামনে আগাইতে পারি। আচ্ছা শুভ, রাফ করব কি ধন্যবাদ। একই পেজেই? হ্যাঁ, রাফ তুমি তোমার খাতায় করতে পারবা, বুঝছো? এই প্রশ্নের চিপাই চাপায় তুমি রাফ করতে পারবা, প্রশ্ন সহ হয়তো তোমার নিয়ে চলে যাবে, ওইখানে তুমি রাফ করতে পারবা। আর অনেকে বলতেছে ভাই পেন্সিল ইউজ করা যাবে কিনা, না পেন্সিলের এইখানে পেন্সিল ইউজ করে যে মানে এত সময় কই, এত ঢং করার সময় আছে? পেন্সিল দিয়ে দাগাবা, কলম দিয়ে দাগাবা, এত পরীক্ষা দিয়ে দিয়ে তোমাকে প্রফেশনাল হয়ে যাইতে হবে। হ্যাঁ, তো জন্যই পেন্সিল কিন্তু টেন্সিলের মডেল টেস্ট গুলা, হ্যাঁ, এই জন্য আমাদের মডেল টেস্ট, যা ভুল করার, যা এক্সপেরিমেন্ট করার, পেন্সিল দিয়ে দাগাইতে পারবা নাকি পারবা না, নিজেই মডেল টেস্ট গুলো একবার ট্রাই করে দেখো যে এই কাজটা করা যায় নাকি। ঠিক আছে, তুমি কিন্তু মানে আইডিয়া হয়ে যাবে। যদিও এখন তোমরা অনলাইনে দিচ্ছ, বাট সামনে যখন ফিজিক্যালি মডেল টেস্ট গুলো দেওয়ার সুযোগ হবে, তখন তুমি কিন্তু মডেল টেস্টে এক্সপেরিমেন্ট গুলো করে দেখতে পারো। আচ্ছা, যাতে তোমার ওই ভুলটা বা ওই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়াল যে অ্যাডমিশন টেস্ট, তখন যে যেন না করা লাগে। আচ্ছা, এখন হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই বছর সবগুলো বিভাগ মিলে দেখা গেল কি জিপিএ 5 এর পরিমাণটা অনেক বেশি পরিমাণ, 1,61,807 জন, যেখানে কিনা অন্যান্য বছর 40, 42, 45, 47 এরকম থাকে। বিগত বছরে আমরা দেখতে পেলাম যে 47,286 জন আসলে চান্স মানে জিপিএ 5 পেয়েছে। আচ্ছা, তো এখন একটু যদি খেয়াল করো, আমরা একটু আগে কিন্তু মানবন্টনটা দেখলাম, তোমাদের শুভ ভাইয়া মানবন্টনটা এক্সপ্লেন করলেন। একটু খেয়াল করো, তোমাদের আলটিমেটলি ওই 200 নাম্বারে যতই বলি না কেন এবার, হ্যাঁ অনেকেই 200 নাম্বার সেম পেয়ে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কি এইচএসসি তে জিপিএ 5 এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, কিন্তু আলটিমেটলি এই 100 নাম্বারে যেটা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি দিচ্ছ, সেখানে তুমি কেমন পরীক্ষা দিতে পারছো সেটাই কিন্তু অনেকটা পার্থক্য করে দিবে। আমার মনে হয় এই ক্ষেত্রে নাম্বারের ব্রেকডাউনটা একটু পজিটিভ নেগেটিভ মার্কিং এর ব্যাপারের ক্ষেত্রে কিভাবে জিনিসটা কাজে দিবে, 100-তে কত পেলে ওই 200-র ব্যাপারটা খুব একটা ম্যাটার করবে না, যদি শুভ একটু ওদেরকে বুঝিয়ে বলতে। দীপ্র ভাই, কোশ্চেনটা আরেকবার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি যেহেতু এবার দেখা যাচ্ছে কি জিপিএ 5 এর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওই যে 200-র মধ্যে যে নাম্বারটা এসএসসি আর এইচএসসি থেকে আসে, সেটাতে অনেকের একটা ভালো মার্কস থাকবে। কিন্তু আমার হাতে তো এখনো ওই 100 মার্কের যে অ্যাকচুয়াল পরীক্ষাটা, সেই সুযোগটা থাকছে। তাহলে ওইখানে যতই ভালো মার্কস থাকুক না কেন অনেক বেশি মানুষের, যারা অ্যাকচুয়ালি চান্স পাওয়ার, তারা কিভাবে এই 100-তে ভালো মতো পরীক্ষা দিয়ে চান্স পেতে পারে, বা তাদের জন্য এটা কতটুকু ম্যাটার করবে যে কত বেশি মানুষ 200-তে 200 পেলো নাকি পেলো না, সেই ব্যাপারটা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন এটা দুইটা পার্সপেক্টিভ থেকে আলোচনা করা যায়। ধরো, একটা হচ্ছে যে তুমি এ প্লাস পেয়ে গেছো, তোমার দিক থেকে তুমি সেফ। কেমন? তোমার তো আর কিছু নাই, চিন্তা করার কিছু নাই, তুমি 200 তো 200 পাইছো। হ্যাঁ, এখন এর জন্য নাকে তিল দিয়ে ঘুমাবা এরকম না। তুমি তোমার রেগুলার প্রিপারেশন নিতে থাকো, ভালো নাম্বার পাও, কেমন, চান্স পেয়ে যাও। আর যাদের হ্যাঁ দুর্ভাগ্যবশত কারণে, ধরো তোমার এইচএসসি তে দুর্দান্ত তোমার প্রিপারেশন ছিল, কিন্তু কোনো দুর্ঘটনায় এসএসসি তে একটু খারাপ করছো, এখন হৃদয় ভেঙে বসে আছো। ধরো তোমার 2, 3, 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত, এইটুকু পর্যন্ত কাভার দেওয়া যায়। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে গাজীপুর মেডিকেলে পড়ে। আহ, তো মানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ যেটা, ওর কথাটা শুনে ও তো অনেক ভালো করছিল, বুঝছো? ও সলিমুল্লাহতে পড়তো হয়তো বা, যে নাম্বারটা পাইছিল। তো ও ওইখানে পড়তে পারে না, ওর বোধহয় কত 7, 8 বা 10, মানে হিউজ নাম্বার। এটা একটা রেয়ার কেস, সবার ক্ষেত্রে এরকম হবে না যে 10 নাম্বার একটা মানে 10টা নাম্বার চলে গেছে জিপিএ থেকে আর সে ভালো জায়গায় চান্স পেয়ে ফেলছে। এইটা বাস্তবতা মানতে হবে যে এত বড় নাম্বার আসলে কাভার দেওয়া কষ্টকর হয়ে যায়। তবে হ্যাঁ, তুমি ধরো একটা ডিএমসি তে চান্স পাওয়ার মতো পরীক্ষা দিলা, কেমন, তোমার 10 নাম্বার কেটে নিল, কি আসে যায়?
ধরো আমার যদি 10 নাম্বার চলে যাইতো, তুমি জানো তবুও আমি ডিএমসি তে পড়তাম। আমার বছরে 75.5 ছিল হচ্ছে গিয়ে লোয়েস্ট মার্ক ডিএমসি তে, আর হাইয়েস্ট ছিল হচ্ছে 85.5। আমি বলবো হ্যাঁ ভাই, সবাই তো আর ফার্স্ট হবে না। হ্যাঁ, কিন্তু তোমার প্রিপারেশনটা যদি একদম চূড়ান্ত মানের হয়, ধরো তুমি ডিএমসি তে পাওয়ার মতো একটা পরীক্ষা দিয়ে আসলা, ওরকম নাম্বার পাইলা, তাহলে তো তোমার মেডিকেলের চান্স কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেমন? তো যাদের 2, 3, 4 আছে, এইটার জন্য একটু এক্সট্রা খেটে ফেলো, একটু এক্সট্রা পরিশ্রম করে নাম্বারটা পুষিয়ে দাও, কেমন? আর যাদের ধরো 10-এর উপরে একদম কাটা চলে যাচ্ছে, ওদের ক্ষেত্রে ব্যাপারটা একটু মানে কি বলবো, একটু হতাশাজনক। তোমাকে কিছু একটা করতে হইলে এটা মানে রেকর্ড ব্রেকিং কিছু একটাই করতে হবে। কারণ আমি সবকিছু বিশ্বাস করি আসলে মানুষকে দিয়ে সবকিছু পসিবল, আমি কখনোই ইম্পসিবল কিছু বলবো না। আহ, কষ্ট করলে সবকিছু সম্ভব, কেমন? তো এইটাই আর কি। আহ, আগের পুরোনো জিনিস নিয়ে উদ্বিগ্ন না হয়ে এখন তুমি চিন্তা করো যে তুমি তোমার বেস্ট পরীক্ষাটা দিবা, তুমি যেন তোমার সাথে অবিচারটা না করো এখন আর। হ্যাঁ, এইটাই। দীপ্র ভাই। আচ্ছা, সো এখন আমাদের আজকের সেমিনারের অন্যতম একটা ইম্পর্টেন্ট যেই উদ্দেশ্য সেটা হচ্ছে মূল ভর্তি পরীক্ষায় ভালো করতে আমাদের উন্মেষের পক্ষ থেকে তোমাদের জন্য যে আয়োজন সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। যেটা হচ্ছে যে আমরা বারবার যে ব্যাপারটা বলছিলাম, তোমাদের যে বিভিন্ন ডাউট বা কনফিউশন গুলো, যে অ্যাডমিশন টেস্টের সময় আমি এটা করব নাকি ওইটা করব, কোনটা আগে উত্তর করব, কিভাবে উত্তর করব, তোমার এই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করে নেওয়া বা অন্য কারো কাছ থেকে শুনে সেটা অ্যাপ্লাই করার থেকে বেটার হয় তুমি যদি নিজেই জিনিসগুলো মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে ক্লিয়ার হয়ে নিতে পারো। সেটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেটার হয়। যেমন একটু যদি বলি, এই যে ফাইনাল মডেল টেস্ট গুলো আমরা যখন একটু পরে রুটিনটা শেয়ার করব তোমাদের সাথে, সেখানে তোমরা দেখতে পারবে খুব সুন্দর মতো ভাগ করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে আলাদা আলাদা মডেল টেস্ট তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। এবং এই মডেল টেস্ট গুলোর আগে কিন্তু তোমাদের জন্য প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস থাকছে। অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি যেই টপিকগুলো এসেছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে গুরুত্ব দিয়ে সেগুলোর উপরে সলিউশন ক্লাস। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমাকে আলটিমেটলি হেল্প করবে শেষ মুহূর্তে ঝালাই করে নেওয়ার জন্য বা যাচাই করে নেওয়ার জন্য যে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য আসলে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোনগুলো সবচেয়ে বেশি তোমার দেখে নেওয়া উচিত বা পড়ে নেওয়া উচিত। কারণ দেখা যায় কি, অ্যাডমিশনের সময় যত ঘনিয়ে আসে তত কিন্তু আমাদের টাইমটা কমে যায়, কিন্তু মনে হয় যে অনেক অনেক সিলেবাস বাকি বা রিভিশন দেওয়া বাকি, আমি কি সেগুলো পুরোটা আবার শুরু থেকে শেষ শুরু করব, প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা টপিক কি আবার পড়বো, কিন্তু দেখা যায় ওই সময়টা থাকে না। তো সেই ক্ষেত্রে টপিক ভাগ করে একটু গুরুত্ব প্রায়োরিটি বেসিসে পড়তে হয়, যে আচ্ছা সময় বেশি থাকলে ওই টপিকটা পড়বো, না হলে আগে ইম্পর্টেন্ট গুলো পড়ে ফেলবো, এরকম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোয়েশ্চেন ব্যাংক যে সলিউশন ক্লাসগুলো সেগুলো তোমাদের জন্য খুবই কাজে দিবে। এবং এই ক্লাসগুলো কিন্তু কোনো টাইম লিমিটেড থাকবে না। অর্থাৎ সাধারণত তোমরা উন্মেষের যে ক্লাসগুলো করেছো 2 ঘন্টা ক্লাস বা সোয়া 2 ঘন্টা 10-15 মিনিট মাঝে মাঝে বেশি ক্লাস করেছো এরকম, কিন্তু আমাদের এই কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে হবে। অর্থাৎ একটা টপিক শেষ করার জন্য যতটুকু সময় আসলে দেওয়া দরকার ওই পুরো সময়টাই কিন্তু এখানে দেওয়া হবে। তো যেটা বললাম যে পরের দিন তোমাদের যে একদিন পরে যে মডেল টেস্ট গুলো থাকবে, এই মডেল টেস্ট গুলো দেওয়ার ক্ষেত্রে এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে তোমাদের জন্য। আচ্ছা, সো এবার তোমাদের উদ্দেশ্যে এই ফিজিক্যাল আর অনলাইন এক্সাম নিয়ে কিছু কথা বলবো। তোমাদের অনেকের যে কনফিউশনটা ছিল যে আসলে ফিজিক্যাল এক্সাম কবে থেকে শুরু হচ্ছে বা কি হচ্ছে, যে এই মুহূর্তে যেহেতু গভর্নমেন্ট থেকে প্রপার পারমিশন পাওয়া যায়নি, তাই ফিজিক্যালি আমরা যাচ্ছি না। আপাতত তোমাদের যেই নেক্সট এক্সাম গুলো শুরু হয়ে যাচ্ছে আগামী দিন থেকেই, ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে এক্সাম হবে, রুটিন আমি শেয়ার করে দিব। তো এই শুরুর দিকের এক্সাম গুলো কিন্তু তোমাদের অনলাইনে হবে। এবং পরবর্তীতে এপ্রিল মাসের 2 তারিখে যে তোমাদের মেডিকেলের পরীক্ষাটা, সেই 2 তারিখে মেডিকেলের পরীক্ষা আসার আগ পর্যন্ত যদি আমাদের একটা মডেল টেস্ট নেওয়ার সুযোগও থাকে ফিজিক্যালি, আমরা কিন্তু সেটা তোমাদের জন্য অবশ্যই ব্যবস্থা করে দিব। এতটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। দেশ জুড়ে আমাদের উদ্ভাসন মেশের 54টার মতো শাখা আছে, এবং এই শাখাগুলোতে যেখানে ইচ্ছা তুমি কিন্তু যে পরীক্ষাগুলো দিতে পারবে সেই ক্ষেত্রে। তো এখন যতদিন পর্যন্ত আমরা পারমিশনটা পাচ্ছি না, তোমাদের এক্সামগুলো অনলাইনে চলতে থাকবে। এবং তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগে দিয়ে যখনই সম্ভব হবে আমরা ফিজিক্যালিও তোমাদের এই মডেল টেস্টের ব্যবস্থাটা করে ফেলবো। তো আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে অনলাইন অফলাইন দুইটা অপশনই কিন্তু তখন তোমাদের জন্য থাকবে। অর্থাৎ আমরা ফিজিক্যাল এক্সাম নেওয়ার সময় কারো যদি মনে হয় থাকে যে না, আমি এতদিন অনলাইনে এক্সাম দিয়ে অনলাইনেই কমফোর্টেবল, আমি অনলাইনে এক্সামটা দিতে চাই, সেই সুযোগটাও তোমার জন্য থাকবে। অর্থাৎ আপাতত অনলাইনে চলবে, কিন্তু সামনে যখন সুযোগ হবে অনলাইন অফলাইন দুইটা অপশনই খোলা থাকবে সবার জন্য। আচ্ছা,
আর এই যে তোমাদের রাগিব ভাইয়া একটু আগে বলে গিয়েছিল যে আমাদের উন্মেষেই কিন্তু প্রথমবারের মতো এই ইউনিক এক্সাম সিস্টেমে মডেল টেস্টের যে ব্যবস্থা সেটা করা হয়েছে, এবং গতবারই কিন্তু তোমাদের রাগিব ভাইয়া এইভাবে মডেল টেস্টগুলো দিয়েছিল, এবং মডেল টেস্টগুলো দেওয়ার কারণে কিন্তু ভাইয়া তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেটা কিভাবে অ্যাকচুয়াল যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেখানে হেল্প করেছিল ওই প্যাটার্নটা কিন্তু আগে থেকে বুঝে যাওয়ার ক্ষেত্রে। আর ইউনিক এক্সাম সিস্টেমের জন্য তোমরা যাতে আরো আরো প্র্যাকটিস করতে পারো, এই জন্য উন্মেষের মডেল টেস্ট বুক তো তোমরা পেয়ে যাচ্ছই যদি তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও, যেটা কিনা তোমাকে হেল্প করবে শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে না, ইউনিক এক্সাম অর্থাৎ যখন আমার সেট বা কোয়েশ্চেন আলাদা হয় সেই ক্ষেত্রে কিভাবে আমি আরো বারবার প্র্যাকটিস করে করে নিজেকে ঝালাই করে নিতে পারি। তো মডেল টেস্ট যেরকম দিবে, যারা অবশ্যই সিরিয়াস থাকবে বা যাদের টার্গেটটা অনেক দৃঢ় থাকবে যে হ্যাঁ আমি ভালো করব, আমাকে ভালো করতেই হবে, তারা কিন্তু এই মডেল টেস্ট যে বুকটা এটাও কমপ্লিটলি সলভ করে ধারণাটা নিয়ে নিবে। আচ্ছা, আর এখন টেক্সট বুকের সর্বশেষ সংস্করণ নিয়ে করা এক্সট্রা ইনফো আর জিকে, এটার উপর আপডেট, যেই আপডেটগুলো থাকবে এটার প্রস্তুতিটা তুমি কিভাবে নিবে সেটা বলার জন্য আমি তোমাদের শুভ ভাইকে আবার একটু অনুরোধ করছি। শুভ যদি এই ব্যাপারে একটু ওদের দিক নির্দেশনা দিতে। বিপ্লব ভাই, এই স্লাইডের উপর কথা বলবো, এক্সট্রা ইনফো জিকে আপডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রা ইনফোটা খুবই দরকারি। ধরো এইটা তোমার যে কনফিডেন্সটা দিবে এইটা খুব অভাবনীয়। দেখবা একটা প্রশ্নের মধ্যে, যেমন আমি নিজে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, যে সময়টা পাইছি প্রিপারেশনের জন্য, তখন তো আর কম প্রশ্ন সলভ করি নাই, অনেক প্রশ্ন সলভ করছি, তাই না? পরীক্ষা দিচ্ছি, নিজে সলভ করছি। কিন্তু এই 100টা প্রশ্ন রাগিবকে জিজ্ঞেস করলে ও কিন্তু এটাই বলতো যে ভাই আমরা 100টা কমন পড়ে নাই। কমন পড়লে তো আর কিছু ভুল করতো না, তাই না? 100টা কখনো কমন পড়ে না, 2 4টা 5টা একটু এদিক সেদিক অন্য জায়গা থেকে আসে। তো এইটা আমার কাছে হয়তো বা 2 4টা 5টা, তুমি যদি এক্সট্রা ইনফরমেশন সলভ না করো তোমার কাছে সংখ্যাটা বাড়তে পারে। তোমার কাছে মনে হতে পারে যে 7টা 8টা 10টা বাইরে থেকে দিচ্ছে। আর তুমি যদি আরো সলভ না করো, আরো মানে মনে হতে পারে অপরিচিত লাগতে পারে। তো প্রশ্নগুলো যেন আমাদের পরিচিত থাকে, তাই আমাদের এক্সট্রা ইনফরমেশন কিন্তু মানে দরকার আসলে। অন্য বইগুলো সম্পর্কে জানা দরকার। হ্যাঁ, এখন পুরো বইটা পড়া সম্ভব না। হ্যাঁ, যারা অলরেডি পড়ার স্টাইল বুঝে গেছো ওদের তো বুঝেই গেছো। আর যারা এটা করতেছো না, এটা এখন থেকে করা শুরু করো। সেটা হচ্ছে যে আহ আমি জানি না উন্মেষ তোমাদের এক্সটেন্ড ফ্রম ইনফরমেশন এটার জন্য মানে তোমাদের কিভাবে বইপত্র দিচ্ছে এখন। আহ যেটাই দেয়, হ্যাঁ, ওইটা তুমি ভালো মতন সলভ করো। একটা চ্যাপ্টার পড়ার পরে মেইন যে তোমার বইগুলো যেটা পড়াচ্ছে কোচিং ওইটা তো পড়বাই, পাশাপাশি ওই অন্য বইয়ের যে 2 4টা হটলাইন আছে ওইগুলো একটু দেখে ফেলতে হবে। হ্যাঁ, কারণ ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। স্যাররা জানে না যে আমরা কোচিং এ কোন বইটা পড়াই। তো তাদের ইচ্ছা অন্য বই থেকে প্রশ্ন করতে পারে। তো আমাদের এই জন্য অন্য বইগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। জিকে আপডেট, হ্যাঁ, যেহেতু পরীক্ষার ডেট এইটা বলে মানে বলাই যেতে পারে যে এটা 2 তারিখে হচ্ছে, আহ, এপ্রিল মাসের। তো এখন আমাদের কি করতে হবে, একটু এই এই সময় থেকে নিয়ে, ধরো আজকে থেকে নিয়ে সমসাময়িক যে ব্যাপারগুলো আছে এগুলোতেও একটু আহ নজর রাখতে হবে। মানে যেটা রিসেন্ট বলে, আর বাংলাদেশ বিষয়াবলী যেগুলো আছে এগুলো তো ভালো মতো পড়বাই। জিকেটা অনেক সোজা হয়ে গেছে। লাস্ট ইয়ারে আমার যারা মেডিকেল ভর্তি কোচিং করছে ওদের জন্য খুব কষ্ট হয়েছে। আম, কারণ হচ্ছে ওরা অনেক জিকে পড়ছে, কিন্তু প্রশ্ন আসছে খুব সোজা সোজা। তো তুমি যদি মোটামুটি টাচে থাকো, হ্যাঁ, একটু ইতিহাসটা যদি কষ্ট করে একটু একটু করে পড়ে ফেলো, বা দেশীয় বিষয়বলি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মতো যদি পড়ে ফেলো, বিশ্বাস করো সোজা সোজা প্রশ্ন আসবে, তুমি 7টা 8টা 10টা সবগুলাই পেরে ফেলতে পারো। ঠিক আছে? তো জিকে নিয়ে অত প্যারা খাওয়ার কিছু নাই, ওরিড হওয়ার কিছু নাই। বেছে বেছে টপিক ধরে ধরে পড়লে তুমি 7টা 8টা কমন পেয়ে যাবা। বুঝতে পারছো? আম, এইটাই। আর আর কি বলবো, আর তেমন কিছু বলার নাই ভাই, নেক্সট স্লাইডে যাই। বিপ্র ভাই। আচ্ছা শুভ, তোমাকে ধন্যবাদ। আমি একটু চ্যাট বক্সে কিছু প্রশ্ন পড়ছিলাম এবং দেখলাম যে ওরা জানতে চাচ্ছে যে শুভ ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল, মানে একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। যেমন আমরা অলরেডি কিছু জেনে গিয়েছি যে তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যাপারটা, যে তুমি কোথায় ভর্তি হুম পরীক্ষা দিয়েছিলে, এই টাইপ ইনফরমেশনগুলো, যে আগের রাতে আসলে কি করা উচিত, বা ওই যে ভর্তি পরীক্ষার সময়ে হুম পরিবেশটা কেমন থাকে, বা কতক্ষণ আগে আমাদের যাওয়া উচিত, কি করা উচিত কি করা উচিত না, এই ব্যাপারগুলো কিছু কমন কোয়েশ্চেন ছিল। তো আমার মনে হুম। হয় তুমি যদি একটু ইন জেনারেল আলোচনা করে দাও, ওদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসারের মধ্যে কভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কাকতালীয় ভাবে একটা ব্যাপার আমি খেয়াল করলাম।
রাগীব ছেলেটা যে কথাগুলো বললো এগুলো অনেক কিছু আমার সাথে মিললো। রাগীবের কথা আমি আগে মানে এই ব্যাপারগুলো নিয়ে তেমন একটা শুনি নাই, দেখলাম যে ও 98টা দাগাইছে, আমিও 98টা দাগাইছিলাম। হ্যাঁ, তারপর ওর যেই ফিলোসফি পরীক্ষা নিয়ে, ওর যে চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা একই রকমের। তো এই ব্যাপারগুলো মিলে গেছে বলেই কিন্তু রেজাল্টও কাছাকাছি মিলে গেছে, বুঝতে পারছো? তো রাগীব যে কথাগুলো বলছে পরীক্ষার জন্য খুবই মানে যুগোপযোগী এবং যথার্থ কথাগুলো বলছে। কেমন এইভাবে ফলো করার চেষ্টা করবা। এইটা গেল পরীক্ষার হলে তুমি কি করবা, এইটা মোটামুটি রাগীব কভার করে করে দিয়ে গেছে। আর এক্সপিরিয়েন্সের কথা যদি বলো, আমার ক্লাসগুলোতেও হয়তোবা আমি এগুলো নিয়ে আগে কথা বলছি। তো যাদের ডাবল ডাবল শুনতে হইতেছে কিছু করার নাই। হ্যাঁ, আহ, তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি তো কিশোরগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষা দিছি। আগে চলে গেলাম, ধরো কয়টার দিকে গেলাম, মানে আগের দিন চলে গেছি, পরীক্ষা যেদিন তার আগের দিন চলে গেছি। আমার বাবার কলিগের বাসায় ছিলাম। খুবই অকওয়ার্ড, মানে আঙ্কেলের বাসা, মানে আঙ্কেল অনেক হেল্প করছে, বাট প্রবলেম হচ্ছে আমার পরিচিত টেবিলটা নাই, আমার বইপত্রগুলো নিয়ে গেছি। মন বসতেছিল না, খুব খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল। দাঁতে দাঁত চেপে দিনটা পার করে দিচ্ছি। একটু টুকটাক পড়তেছিলাম, কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওই প্রশ্নগুলো সলভ করতেছিলাম। তো কিছু প্রশ্ন আমি আগেই সিলেক্ট করে রাখছিলাম যেগুলো পরীক্ষার আগে দিব। তো একটা পরীক্ষা একটু খারাপ হইতেছিল, একটা একটু ভালো হইতেছিল, এরকম কোশ্চেন সলভ করতেছিলাম। মাথার মধ্যে কিছু তথ্য টোকাটুকি করতেছিল যে হ্যাঁ এইটা যেন কি পড়ছিলাম, হ্যাঁ ওইটা যেন কি পড়ছিলাম, এগুলো খুঁজে খুঁজে বের করতেছিলাম। এমন করে করে আমার পরীক্ষার আগের দিনটা গেছে। স্পেসিফিক কিছু নাই যে এইটাই পড়তে হবে ওইটাই পড়তে হবে। আমি আমার 7 তারিখে পরীক্ষা ছিল, আমি 5 তারিখের আগে 4 তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে আমি আমার মানে ধরে নিয়েছি যে আমার 5 তারিখে পরীক্ষা, 4 তারিখের মধ্যে আমার সব সিলেবাস শেষ করে আমি একদম মানে ঠান্ডা হয়ে বসেছিলাম আরকি। যখন যেটা ইচ্ছা হয় সেটা পড়তে। আমার মনে আছে যে পরীক্ষার দিন সবাই বলছিল সুন্দর একটা ঘুম দরকার। বাট ঘুম এইখানে খুবই কি বলে মানে আসতেই চায় না আ পরীক্ষার আগের রাতে। বুঝতে পারছো? সবাই বলবে কিন্তু তোমার ঘুম আসবে না। আমিও জানি। আমি রাগীব যতই বলুক যে ভয় পাওয়া যাবে না। কিন্তু আসলে তোমাদের ভয় চলে আসবে আমি জানি। হ্যাঁ, কিচ্ছু করার নাই। এটা নিয়েই বাঁচতে হবে। এটা নিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে হবে এবং জয়ী হয়ে আসতে হবে। আমাদের সাথে তোমরা প্রায় এই যে প্রায় ৬-৭ জানি না কত হাজার মানুষ আছো। এইখান থেকেই হয়তোবা 2021 সালে যে পরীক্ষাটা হবে সেইখানে এই যে ডিএমসি তে যে 200 জন তার হয়তোবা 150 জন বা 180 জন আমাদের সাথে বসে আছো। হয়তোবা পরবর্তী বছর যে ফার্স্ট হবে সেও আমাদের কথা শুনতেছো, তাই না? কেউ কিছু বলতে পারে না। আ যে কেউ হইতে পারো। আ তো আমি চাই এখান থেকে অনেকে ভালো কিছু করো এবং পরবর্তী বছর যখন আমার সাথে রাগিবের সাথে ঢাকা মেডিকেলে তোমাদের দেখা হবে এবং এসে আমাদেরকে সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করো যে ভাইয়া আপনার কথা তো শুনছিলাম সেই দিন। এবং এই স্মৃতিটা মানে এই ব্যাপারটা আমি অনুভব করেছি লাস্ট কিছু বছরে এবং এটা আমাকে খুব দুর্দান্ত অনুভূতি দেয় যে ভাই আপনার সাথে আমার পরিচয় ছিল। আপনার কথা তো শুনছিলাম আগে। বুঝতে পারছো? তো আমি আশা করি যে একই সাথে এত মানুষের সাথে কথা বলতে পেরে তোমাদের মধ্য থেকে অনেকেই আমাকে পরবর্তী বছর এই অনুভূতিটা দিবে যে ভাই আপনার সাথে ছিলাম একটা সেমিনারে বা একটা ক্লাসে। তো আজকে ঢাকা মেডিকেল কলেজে আমার খুব ভালো লাগবে, তোমার খুব ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। আর ও আচ্ছা, টপিক কথার নাম লতা, হ্যাঁ পেঁচায় যায় খালি, চলে গেছে অন্য জায়গায়। আমি বলতেছিলাম হচ্ছে এক্সপিরিয়েন্স। ফাইন। তো আমি পরীক্ষার দিন ঘুমাইছি 1:30টার দিকে, উঠে গেছি 4টা 4:30টার দিকে, 3 ঘন্টা বা 3 ঘন্টারও কম ঘুমাইছি। আহ তারপর হচ্ছে নামাজ টামাজ পড়লাম। সকাল থেকে বসে আছি, মানে সময় কাটে না। কি পড়বো? আমার মনে আছে যে আমি বোটানির ফার্স্ট চ্যাপ্টার, এটাতে আমি একটু মানে নড়বড়ে ফিল করতাম, মনে হতো যে কি না কি দেয়। আসলে যে দেখি এখান থেকে মানে কি প্রশ্ন আসে, সোজা প্রশ্ন আসছিল। তো ওইটা আমি পরীক্ষার আগে সকাল দেখে গেছি। এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এটাই দেখে যেতে হবে, বাট আমার একটু মানে খুঁতখুঁতানি ছিল আর কি। তো আমি এই চ্যাপ্টারটা উল্টাইতেছিলাম আর কি। আর 8টার দিকে চলে গেলাম হলে। আর আরেকটা কথা, তোমরা দেখবা যে তখন আকাশে বাতাসে তোমার বন্ধু বান্ধব তোমাকে বিভিন্ন জিনিসপত্র মোবাইলে পাঠাইতে পারে, ফোন দিয়ে বলতে পারে। বিশ্বাস করো এগুলাকে তুমি যদি ধরো কোনোভাবে মনে একটু জায়গা দিয়ে থাকো, ধরা খাইছো। আমার বছরে হ্যাঁ মানে বিপুল পরিমাণ বন্ধু বান্ধব আশেপাশে দেখা, যেসব ছেলেরা ভালো করবে আমরা ধরে রাখছি, এইসব ছেলেরা লোভের বশবর্তী হয়ে অনেকে কিন্তু মানে জাস্ট নিজের রেজাল্টটা বিকিয়ে দিয়ে আসছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু, অনেকের মানে পরীক্ষার আগে আমরা একটু পড়াশোনা করছি, ওরা অন্য জিনিসের পেছনে ছোটাছুটি করছে এবং আলটিমেটলি কোনো লাভ হয় নাই। বুঝতে পারছো? অনেকে তো নিজেকে জিম্মি করে দিছে অনেকের কাছে। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে নিজেকে জিম্মি করে দিছে, তারা পড়িয়ে টড়িয়ে চান্স পাইয়ে দিবে। দেখো সবার কিন্তু মানে শেষে কিন্তু মনটা খারাপ হয়েছে। তো কেউ অসাধু উপায়ের পেছনে ছুটবা না, এটা হচ্ছে একটা মানে আসল কথা। রিসেন্ট ইয়ার গুলোতে এরকম কোনো মানে ঘটনা একদমই ঘটে নাই। তোমাদের সময় ঘটার কোনো চান্স নাই। এটা হচ্ছে সতর্কতা, মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আ পরীক্ষা দিতে গেলাম। তো ঐদিন একটু বৃষ্টি-টিষ্টি ছিল আরকি হালকা পাতলা অক্টোবর মাসে। আ পরীক্ষার হলে যে অনুভূতিটা, আ মানে সবাইকে অনেককেই নার্ভাসনেস এর ব্যাপারটা খুব কম মানুষের চোখে মুখে দেখা যাচ্ছিল। অনেককেই খুব হাসি খুশি লাফালাফি টাইপের ঈদের দিন মনে হইতেছিল। এর পেছনে কারণ ছিল হচ্ছে ধরো
মানে সবাই মেডিকেল ভর্তি কোচিং করে যায় নাই, অনেকে ইঞ্জিনিয়ারিং, অনেকে ভার্সিটি কোচিং করে গেছে, ওদের কাছে মানে তেমন হারানোর কিছু নাই, জাস্ট ওয়ার্ম আপ ম্যাচের মতো আর কি, একটু খেলে আসলো। তো ওরা অনেক হাসি খুশি থাকবে, এইগুলো দেখে তোমার মনটা একটু দমে যেতে পারে, তোমার নিজেকে একটু ছোট মনে হতে পারে। বিশ্বাস করো এগুলো কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আমি নিজেই নিজেকে খুব ছোট ফিল করতেছিলাম পরীক্ষার হলে অন্য সবাইকে দেখে। এবং ওরা তখন এমন সব ব্যাপার নিয়ে কথা বলতেছিল, এই দোস্ত এইটা পারিস, এই দোস্ত ওইটা পারিস, সেটা পারিস। আমি কই আসছি, আমি তো এগুলো পারি না। আমার একটু হীনমন্য বোধ হইতেছিল, বুঝছো? আহ আলটিমেটলি এগুলা ম্যাটার করে না, তুমি তোমার পরীক্ষাটা দিয়ে আসবা। আমার মনে আছে পরীক্ষার আগে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ আমি রাতে ঠিকঠাক মতো ঘুমাইনি, আমার চোখ জ্বলতেছিল। প্রশ্ন দেওয়ার পরে আমি এই যে মাথাটা নিচে দিলাম, ঘন্টা দেওয়ার পর মনে হয় তুলছি, কারণ মাঝখানের জিনিসপত্র আমার মনে নাই, বুঝছো? মানে আমি একদম প্রশ্নে বুঁদ হয়েছিলাম। এবং রাগীব যেভাবে পরীক্ষার কথাটা বললো, আমি ঠিক এইভাবেই পরীক্ষাটা দিছি। 35 মিনিটে পুরো প্রশ্ন দেখে ফেলছি, 69টা দাগাইছি। কেন এত কম দাগাইলেন? কোচিং এর পরীক্ষাগুলোতে এর থেকে বেশি দাগাইতাম, এখানে এত কম কেন দাগাইলাম? আমি একটু খুব কনজারভেটিভ ছিলাম পরীক্ষার দিন, মনে হচ্ছে না এটা একটু দ্বিতীয়বার দেখে দাগাই, দ্বিতীয়বার দেখে দাগাই। তো প্রশ্নগুলোকে গোল্লা দিতেছিলাম, বুঝতে পারছো? যেগুলো স্কিপ করে যাচ্ছিলাম সাইডে গোল্লা মারতেছিলাম, যেন এগুলো পরে এসে দেখতে পারি। হ্যাঁ, প্রশ্নে দাগানো যাবে, কোনো সমস্যা নাই, কেমন? ওএমআর এ যেন দাগ না লাগে। হ্যাঁ, ধরো তুমি ঘুমাও নাই রাত্রেবেলা, লিখতে যে পরে ওএমআর একটা দাগ মারছো, হ্যাঁ, তো এইরকম হইলে আবার ঝামেলা হয়ে যাবে। প্রশ্নে তুমি দাগাদাগি করতে পারবা। তারপরে হচ্ছে বাকি 25 মিনিটে যে প্রশ্নগুলো বাকি ছিল, 25টা আরো যেই 40টার মতো প্রশ্ন বাকি ছিল, ওইগুলো যখন দ্বিতীয়বার দেখতে আসলাম, বিশেষ করে প্রশ্নগুলো আমার কাছে আরো সহজ মনে হচ্ছিল প্রথমবারের থেকে। হ্যাঁ, এটা আর কি। তো এইভাবে পরীক্ষা দিলাম, দিয়ে তেমন একটা ভালো ফিলিংস হয় নাই, কারণ কোচিং এ গুলোতে অনেকে জিজ্ঞেস করছে ভাই কত করে পাইতেন। এই যে উন্মেষে পরীক্ষা দিতাম, উন্মেষে হচ্ছে গিয়ে মেধাবৃত্তি ছিল, বুঝতে পারছো? আমি জানি না এখন তোমাদের সময় আছে কিনা, আমাদের সময় ফার্স্ট হলে পরে 1500 টাকা দিত বড় বড় উইকলি পরীক্ষাতে বা অন্য পরীক্ষাগুলোতে। ফার্স্ট হলে 1500 দিত, সেকেন্ড হলে 900 দিত, আর থার্ড হলে 600 দিত। তো আমি যখন পরীক্ষা দিয়ে দেখলাম এই উন্মেষে পরীক্ষা দিলে টাকা পাওয়া যায়, এটা তো ধরো আমার মনের ভেতরে যে লোভ সেটাকে জাগিয়ে দিল, বুঝতে পারছো? এরপর যখন পরীক্ষা দেই, এই ইসের টাকার লোভে পরীক্ষা দিছি, এটা সত্যি কথা। এবং মেলা টাকা উন্মেষ থেকে আমি ওই পরীক্ষা দিয়ে দিয়ে নিয়ে ফেলছি, এটা আমার তখন খুব আনন্দ দিত। যাই হোক, আহ কি যেন বলতেছিলাম, কোত্থেকে এখানে গেলাম, ভুলে গেলাম, কথা হারিয়ে ফেললাম। আহ পরীক্ষার হলে এক্সপেরিয়েন্স। ও হ্যাঁ, পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স। আচ্ছা, তুমি যখন পরীক্ষা দিতে যাবা ভাববা যে তুমি কোচিং এ পরীক্ষা দিতে আসছো, বুঝছো? চারপাশের প্রেসার তুমি নিবা না। আমি কোচিং এ যখন পরীক্ষা দিতাম তখন ভাবতাম এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষা, মানে খুব গুরুগম্ভীর ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম আর কি। তো কোচিং এ যখন দাগাইতাম তখন তো 100টাই দাগাই ফেলতাম, মানে ছাড়তে ইচ্ছেই করতো না। হ্যাঁ, একটু মোটামুটি কানেক্ট করতে পারলেও এটার সাথে ওইটা মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে দাগাই ফেলতাম। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় শেষে আমার প্রায় 5-6 মিনিট পরে আসছে, আমার 2টা প্রশ্ন নিয়ে আমি বসেছিলাম কেমিস্ট্রি, আমি কি দাগাবো কি দাগাবো না, দাগাবো কি দাগাবো না। শেষ পর্যন্ত আর দাগাই নাই, বুঝতে পারছো? ঘড়ি নিতে দেয় না, টাইম কোথায় দেখছেন? আমার ভাগ্য ভালো যে আমার হলে একটা ঘড়ি ছিল। যদি রিনাউন্ড কোথাও তোমার সিট পড়ে, আশা করা যায় তোমার হলে একটা ঘড়ি থাকবে। যদি ঘড়ি না থাকে, হ্যাঁ, শুরুতে যেই তুমি ডিটেক্ট করলা ঘরে কোনো ঘড়ি নাই, তাহলে তুমি স্যারকে খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করবা, স্যার একটা ঘড়ির ব্যবস্থা করে দিন, কেমন? তো এইটাই, ঘড়ির ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়, হাতে ঘড়ি নেওয়া যাবে না। তোমাকে চেক টেক করে হলে ঢুকাবে, কেমন? আম, সাথে হচ্ছে তোমার যে যে খামটাম আছে, এই যে কি বলে এটাকে, ব্যাগ ট্যাগ, চেইনের ব্যাগ ট্যাগ, তোমরা ফাইল টাইল নিয়ে যাও, এগুলাও আমার সময় এগুলাও সব আমার হলে রেখে, শুধু কলম নিয়ে, আর কেউ পানির বোতল নিচ্ছে, পানির বোতল নিয়ে ঢুকছে, আর হাতে অ্যাডমিট, বুঝতে পারছো? এইভাবে ঢুকতে হবে, পরীক্ষা দিয়ে বিজয়ের বেশে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আর তো ওই 2টা প্রশ্ন আমি দাগাই নাই। ধরো আমি যদি দাগাইতাম তাহলে যেটা হইতো যে আমার বছর যে সেকেন্ড হয়েছে, ও পাইছে হচ্ছে 85.25। তো ও 99টা দাগাইছিল, বুঝছো? ওর হচ্ছে 11টা ভুল গেছিল, আমার 10টা ভুল গেছিল। তো এইখানে জাস্ট ও 11টা ভুল যাওয়ার কারণে ও 0.25 ওর একটু বেশি কাটা চলে গেছে, নয়তো আমারও কিন্তু 88টা হয়েছিল, ওর 88টা হয়েছিল। তো একটু ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, আর যেগুলো তুমি একদমই পারো না ভুলেও দাগাবা না। এই তো পরীক্ষার ব্যাপারে কথাবার্তা গেল। তো পরীক্ষা দিয়ে এসে আমার বাবা জিজ্ঞেস করছে কেমন পরীক্ষা দিছিস, আমি বলছি ভালো হয়নি, মনটা ভালো না। কারণ কোচিং এ পরীক্ষা দিয়ে এই যে এই কি বলে, একটু 90 এর কম পাইলে মনটা একটু উসখুস উসখুস করতো। আমি জানি এটা শুনে অনেকে হৃদয় ভেঙে যাবে। দেখো, তোমাকে 90 পাইতে হবে এরকমই কোনো কথা না। তুমি যদি সব পরীক্ষায় 80-র উপরে নাম্বার রাখতে পারো, এটা একটা খুবই ভালো মার্কস, কেমন? তুমি যে আমাকে বলতে পারো যে ভাই দেখেন আমার সব ইতিহাস দেখেন আমার ঘেটে, আমি সব পরীক্ষায় 80-র উপরে নাম্বার পাইছি। আমি বলতে পারি যে তোমার কি বলে, তুমি অর্ধেকের বেশি চান্স পাই গেছো মেডিকেলে। এখন খালি তোমার আর পরীক্ষা, এই মেডিকেলে চান্স পাওয়ার মাঝখানে শুধু একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিলেই হবে। মানে তোমার প্রিপারেশন খুব ভালো, বুঝতে পারছো? এখন তুমি বলো ভাই আমি তো 80 করে পাই না, 70-75 করে পাই। হ্যাঁ, ডেফিনেটলি তোমারও অনেক চান্স আছে, তুমিও চান্স পাবা, কোনো মানে দ্বিধার কোনো কারণ নাই। এখন একটু পড়াটাকে বাড়ায় দাও, নাম্বারটা একটু 80-তে নিয়ে আসো। এটা টার্গেট হিসেবে থাকুক যে সব পরীক্ষায় আমি 80-র উপরে পাবো, এভারেজে না, সব পরীক্ষাতে 80 পাবো। এটা সবার টার্গেট হওয়া উচিত, কেমন?
60 65 পাই, ধীরে ধীরে নিয়ে আসো। আগে 70 75-এ নিয়ে আসো, তারপর 80-তে নিয়ে যাও। কেমন? তো এইটাই, ধরো আমাকে যদি বলো ভালো মার্কস কত, আমি বলবো যে 80 থেকে মানে এর পরবর্তীতে 100 পর্যন্ত। 75 পাইলেও ওকে ফাইন, হ্যাঁ, তুমি 80-র ঘরে ঢুকে যাবা। তো এইটাই। আর পরীক্ষা দিয়ে বেরোর পরে যে মানে তেমন ভালো লাগতেছিল না, মিলাইতেছিলাম, দেখতেছিলাম যে কয়েকটা হইতেছিল, দুই একটা আবার ভুল যাইতেছিল, কষ্ট লাগতেছিল, আনন্দও লাগতেছিল। বাবা জিজ্ঞেস করছে যে কেমন পরীক্ষা দিছিস। আমি বলছি পরীক্ষা তো দিছি, চান্স তো পাবো, কিন্তু হয়তো বা ঢাকা মেডিকেলে পড়তে পারবো না। হ্যাঁ, তো এইটাই কষ্ট ছিল। তারপর তো রেজাল্টের দিন, রেজাল্টের কাহিনী কি আজকে, ভাই স্লাইড কি অনেকগুলা দীপ্র ভাই? না না, ওরা তোমার কথাগুলো আসলে শুনতে চাচ্ছে শুভ, ওরা এটাই এনজয় করতেছে। সমস্যা নেই, তুমি আচ্ছা তোমার কথাগুলো আচ্ছা, শেয়ার করে দাও। ওকে ফাইন। রেজাল্ট একটা মানে কি বলবো, আমার জীবনে একটা মানে অতীব গুরুত্বপূর্ণ দিন, আমি কখনো ভুলবো না হয়তোবা। একইভাবে অন্য সবার ক্ষেত্রেও, হ্যাঁ, রাগিবের ক্ষেত্রে, বা এই যে দীপ্র ভাই যখন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, হ্যাঁ, বুয়েটে যখন চান্স পেয়েছে, তখন ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, আমি জানি এগুলো আসলে কখনো ভোলা যায় না, কেউই ভুলে না। তো আমার ক্ষেত্রে একই কথা। রেজাল্টের এক্সপিরিয়েন্সটা ক্লাসে বলছিলাম কিনা আমি জানি না। রেজাল্ট পাইতে কেমন লাগে সেটাও আমি তোমাদেরকে বলতে পারি। তো রেজাল্টের জন্য অপেক্ষা করতে খুব খারাপ লাগে, এটা খুব সত্য, বুঝতে পারছো? আহ তো রেজাল্টের জন্য অপেক্ষা করলাম 2 দিন। এই 1 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, বুঝছো? আমার 7 তারিখে পরীক্ষা ছিল। এটা কিন্তু রাগিব, একটু যদি বলি, তোমাদের সাথে কিন্তু শুভ আমাদের এখানে একটু ডিফারেন্সটা থাকে এরকম। সাধারণত ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আমরা যারা দিই, আমাদের তো রিটেন পরীক্ষা হয়, তো রিটেন খাতা হ্যাঁ দেখতে তো অনেক টাইম লাগে। তো আমাদের হ্যাঁ, দেখা যায় যে অনেক দিন, 10 দিন, 2 সপ্তাহ, 15 দিন, হুম, 20 দিন জি ভাই, এরকম অপেক্ষা করতে হয়। তো সেখানে কিন্তু মেডিকেল পরীক্ষা দেওয়ার যেহেতু এমসিকিউ, 2 3 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা পাওয়া যায়। তো এটা একটা ভালো হ্যাঁ, ব্যাপার এই ক্ষেত্রে, হ্যাঁ। সেইটা ভাই, হ্যাঁ। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি এত গল্প করতেছি কেন জানি না, আমার নিজের মাথায় অনেক পরীক্ষার টেনশন, আমার নিজেরও পরীক্ষা চলতেছে। আহ যাই হোক, তো আমি 7 তারিখে পরীক্ষা দিলাম। 8 9 এই 2টা দিন আমি কি কি শুনে কাটাইছি আমি তোমাদের বলতে পারি। চারপাশের মানুষজন অনেক কিছু বলতেছিল। আহ যেমন ধরো, অনেকে বলতেছিল যে 9 তারিখে রেজাল্ট দেওয়ার কথা, তো 9 তারিখে দিচ্ছে না, 10 তারিখে দিবে। তো 9 তারিখ কেন দিচ্ছে না, এটার পেছনে অনেক অনেক কারণ বের করছে। অনেকে বলছে যে সিট বিক্রি হয়ে যাইতেছে, অলরেডি ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোহার্দি শেষ, আমি যদি ময়মনসিং এ পড়তে চাই তাহলে যেন ওই যে 10 লাখ 15 লাখ টাকা নিয়ে অমুকের সাথে তমুকের সাথে যোগাযোগ করি। মানে চারপাশে তুমি এত সব বাজে বাজে কথা শুনবা, বুঝতে পারছো? এখন বুঝেছি এগুলো খুব অসংলগ্ন কথা। কিন্তু তখন মনে হচ্ছে সত্যি যদি এরকম হয়, তো এইটা আর কি। তখন ভয় লাগছে খুব, কিন্তু আসলে তো এরকম হয় নাই। আচ্ছা। তো এটা অনেকে বলছে যে আসলে যে এক্সপিরিয়েন্স করে সেই পরিস্থিতিটা হ্যাঁ, ভালো বুঝে, মানে আমরা এক্স্যাক্টলি, এখন এক্সপিরিয়েন্স করে আসার পর এটা বলতে পারতেছি এভাবে, কিন্তু যদি নিজের বেলায় হয় তখন ব্যাপারটা এরকম ইয়ে হয়। এখানে আমি শুধুমাত্র ওই যে যেটা রেজাল্ট নিয়ে একটা গুজব টাইপ কিছু আগে যে শুভ যেটা বললে, শুধু ওইটার কথা যদি রাখি, আহ এছাড়াও ওভারঅল ইন জেনারেল শুরুতে আর শেষেও, মানে পুরা তোমার যেখান থেকে জার্নিটা শুরু হয়, যেমন এই যে ভর্তি পরীক্ষা, এখন তুমি জানো যে 2 এপ্রিল হবে। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা প্রপার দিক নির্দেশনা না আসতো, তখন কিন্তু এই তারিখটা একবার একটা শোনা যেত, হ্যাঁ মার্চের 2 তারিখে হচ্ছে, এরকম একটা কথা শোনা যেত। তারপর মার্চের 15 তারিখে হচ্ছে, তারপর পরীক্ষা এবার এই সিস্টেম হবে, ভর্তি পরীক্ষায় পরিবর্তন আসবে, হ্যান ত্যান এই টাইপ অনেক কথা তুমি শুনতে পারবা। তো ভালো হয় যে পরীক্ষার আগে, ইভেন পরীক্ষা দিয়ে দেওয়ার পর তো আসলে খালি রেজাল্টের চিন্তাটা, বাট পরীক্ষার আগে যদি তুমি এইসব উল্টাপাল্টা নিউজ বা গুজব শুনে যদি কনফিউজড হয়ে যাও, নিজেকে যদি এর মধ্যে আটকে ফেলো, সেটা তোমার পড়ালেখার ক্ষতি করবে। তার থেকে বেটার হয় একদম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রপার ডিরেকশন না আসা পর্যন্ত, তারাই কিন্তু হেড অথরিটি মেডিকেল পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, সেখান থেকে যেই কথাটা আসবে সেটাই সত্যি ধরে নিবা। এছাড়া অন্য যে কোনো সোর্স থেকে যদি, ওই যে থাকে না বিভিন্ন সময় নিউজ পেপারগুলো বা বিভিন্ন অনলাইন পোর্টালগুলো এভাবে নিউজ দেয় যে বিশ্বস্ত সূত্রে, হ্যাঁ, কিন্তু নামটা বলে না সূত্রটা কি। সো এগুলা আসলে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা ভালো হবে। তুমি তোমার প্রস্তুতিটা ঠিক মতো নিয়ে যাও, বাকিটা সময় সুযোগ মতো অবশ্যই যখন প্রপার নিউজটা আসার, ওই যে একদম প্রপার অথরিটি থেকে আসবে, যেটা কিনা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই জন্য ওদের ওয়েবসাইটটা রেগুলার খেয়াল রাখতে পারো যে রিসেন্ট কোনো বিজ্ঞপ্তি দিয়ে দিল নাকি। যেমন তোমাদের এই যে মেডিকেল অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে 11 ফেব্রুয়ারি থেকে, এই জাতীয় বিস্তারিত সব ইনফরমেশন কিন্তু তুমি ওখানেই পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিস পিডিএফ আকারে অনেক সুন্দরভাবে নির্দেশাবলীগুলো দেওয়া থাকে, যে অ্যাকচুয়ালি কোন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে, কি কি লাগবে কি কি লাগবে না, সবকিছু দেওয়া থাকে। তো যেটা বললাম যে যদি তোমার সুবিধা হয় নিজেও অ্যাপ্লাই করতে পারো, আর যদি মনে হয় যে না আমি উন্মেষের কোনো শাখায় যে অ্যাপ্লাই করব, সেটাও কিন্তু তুমি করতে পারো।
আচ্ছা, সো অনেকগুলো প্রশ্নের মধ্যে শুভ, আমার একটা প্রশ্ন এটা ছিল ওদের পক্ষ থেকে যে আমাদের যেই মডেল টেস্ট, আমি যদি ওদের সাথে এবার একটু রুটিনটা শেয়ার করি আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামের, আমি তারপর প্রশ্নটি আসলে তোমার কাছে চলে আসবো। রিলেভেন্ট একটা প্রশ্ন। প্রথমে আমি একটু রুটিনটা শেয়ার করছি। আমরা চলে আসলাম হচ্ছে আমাদের উদ্ভাসের ওয়েবসাইটে উদ্ভাস.com। এরপর প্রোগ্রাম সমূহ রুটিনে চলে যাব। তারপর যদি একটু খেয়াল করো, তোমরা এটা উন্মেষের ওয়েবসাইটে পেয়ে যাবে, উন্মেষ মেডিকেল প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস প্লাস ফাইনাল মডেল টেস্ট। তাহলে আসো এখান থেকে আমরা একটু রুটিনটা দেখে নিই তোমাদের। আমি এখানে ক্লিক করলাম, রুটিন ডাউনলোড করো। আচ্ছা, সো একটু জুম করছি তোমাদের জন্য, দেখো এখানে কিন্তু তোমাদের এই যে মেডিকেলের অনুরূপ যে কোয়েশ্চেনটা, সেটার পাশাপাশি ঢাবি ক, ঢাবি খ, জিএসটি গুচ্ছ অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পরীক্ষা এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর যে এবার গুচ্ছ পরীক্ষা হবে সেটার মডেল টেস্টও কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার সুবিধাটা কি হচ্ছে, যে তুমি কিন্তু নিজের যে মেইন টার্গেট, এবার যেহেতু অনেকগুলো অ্যাডমিশন টেস্ট হবে, অনেক অনেক জিপিএ 5, অনেক অনেক কম্পিটিশন, তোমার কিন্তু উচিত মেডিকেলের পাশাপাশি, যেটা আশা করি এমনিতেও তোমরা ম্যাক্সিমাম মানুষজনই মেডিকেলের পাশাপাশি অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা দিবেই, তো এই জায়গাগুলোতেও যাতে তুমি ভর্তি পরীক্ষা নিশ্চিত মনে দিতে পারো, এই জন্য এই মডেল টেস্টগুলো কিন্তু তোমাদের জন্য একদম কমপ্লিটলি ফ্রি থাকছে। আর একটা কথা যদি বলি, এখানে শুধুমাত্র যারা আমাদের উন্মেষে মডেল টেস্ট যারা দিচ্ছ, শুধুমাত্র তারা না, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উদ্ভাসের বা ভার্সিটি ক প্রোগ্রাম, তারা যারা পরীক্ষাগুলো দিবে এই বিজ্ঞান ও প্রযুক্তি বা কৃষি গুচ্ছ পরীক্ষা, তাদের সাথেই কিন্তু তোমরা পরীক্ষাটা দিচ্ছ। সো এইসব ক্ষেত্রে তুমি কিন্তু অনেক বড় একটা পরিসরে তোমার মেধাটা যাচাই করার সুযোগ পাচ্ছ। তার কারণ উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, ভার্সিটি ক প্রোগ্রাম আর এই যে উন্মেষের মেডিকেল প্রোগ্রামের সাথে এই কমন যে পরীক্ষাগুলা, এই বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পরীক্ষা, কৃষি গুচ্ছ পরীক্ষা, তার মানে বুঝো তোমাকে কিন্তু যাচাই করে নেওয়ার একটা বিশাল পরিসরে অনেক অনেক কম্পিটিশনের মাধ্যমে, অনেক অনেক স্টুডেন্টের মাধ্যমে কিন্তু সুযোগটা আরো বেশি হচ্ছে যে তোমার পজিশনটা আসলে ওদের মধ্যে কোথায়। আচ্ছা, এবার যদি একটু ক্লাসের ব্যাপারে আসি, এখানে খেয়াল করো যে তোমাদের প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস থাকবে টোটাল 8টি। আমি ব্রেকডাউনটা বুঝিয়ে দিচ্ছি রুটিন থেকে। আর অ্যাজ ইউজুয়াল পিডিএফ ক্লাস নোট আর ভিডিও রিপ্লে তো তুমি পেয়ে যাচ্ছই। পেপার ফাইনাল এক্সাম থাকবে টোটাল 16 সেট, যার মধ্যে 8 সেট থাকবে লাইভ এক্সাম আর 8 সেট থাকবে প্র্যাকটিস এক্সাম। অর্থাৎ প্র্যাকটিস এক্সামগুলোর জন্য টাইমটা লিমিটেড, মানে টাইম বলতে একটা সাধারণত লাইভ এক্সামগুলো সকাল 8টা থেকে 10টার মধ্যে দেওয়া লাগে, রাত 10টার মধ্যে, সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে। কিন্তু প্র্যাকটিস এক্সামটা তুমি যখন ইচ্ছা তখনই দিতে পারো। তো এই ক্ষেত্রে 8টা সেট থাকবে হচ্ছে 16 সেটের মধ্যে, 8 সেট থাকবে হচ্ছে লাইভ এক্সাম, অর্থাৎ যেটার মার্কস তোমার চলে যাবে এসএমএস এর মাধ্যমে বা যেটার মার্কস তোমার কাউন্ট হবে। আর বাকি 8 সেট আসলে তোমার প্র্যাকটিসের জন্য। তার মানে মনে করো যে ওই মডেল টেস্ট দেওয়ার আগে মডেল টেস্টটার একটা প্র্যাকটিস, ওইটা এরকম। তারপর সাবজেক্ট ফাইনাল। পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনালের মধ্যে পার্থক্য কি? পেপার ফাইনাল হচ্ছে যেমন ফিজিক্স ফার্স্ট পেপার আলাদা, ফিজিক্স সেকেন্ড পেপার আলাদা, এভাবে পেপার ওয়াইজ। আর সাবজেক্ট ফাইনাল বলতে ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে একটা, বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা, এভাবে। আর মেডিকেলের অনুরূপ মেডিকেল সম্ভাবনা পরীক্ষা 2 সেট তো থাকবেই। এই ক্ষেত্রে যদি বলি, এই পরীক্ষাটাতেও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, তারপর যে ভার্সিটি ক প্রোগ্রাম উদ্ভাসের, এই প্রোগ্রামগুলোতে যারা ভর্তি তারাও কিন্তু এই পরীক্ষাতে অ্যাপ্রোচ করবে বা অ্যাপ্লাই করবে। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু একটা পুরো যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে যে শুধুমাত্র উন্মেষের স্টুডেন্ট না, যারা আমাদের উদ্ভাসের বিভিন্ন প্রোগ্রামে যুক্ত আছে, পুরো এত হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমার পজিশনটা আসলে কোন জায়গায়। আর সলিউশন বুক যেটা, সেটার ব্যাপারে তো আমরা বললামই। এছাড়া 40 সেট প্রশ্ন সংবলিত মেডিকেল মডেল টেস্ট বুক একটি তুমি পেয়ে যাচ্ছ। আর শেষ মুহূর্তের প্রস্তুতিটা একদম গোছানোর জন্য সলিউশন বুক তো পাচ্ছই। আর তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হওনি, যদি তুমি চাও সরাসরি আমাদের ব্রাঞ্চে এসে, ব্রাঞ্চগুলো তো আমাদের ওয়েবসাইটে দেওয়াই আছে, ব্রাঞ্চে এসে বা যদি তুমি চাও অনলাইনেও কিন্তু পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবে। আর এই সলিউশন ক্লাসগুলো দুইটা ভার্সনের জন্য আলাদা আলাদা। বাংলা ভার্সনের ক্লাসটা হবে সকাল 9টা থেকে শুরু হবে এবং ইংলিশ ভার্সনের ক্লাসটা দুপুর 2টা থেকে। আর এক্সামের টাইম ভাইয়া যেটা একটু আগে বললাম, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ থাকবে। আসো এবার রুটিনটা একটু ভাইয়া বুঝিয়ে দিই। যেমন তুমি যদি একটু খেয়াল করো, আজকে 6 তারিখ, এখন তোমাদের ওরিয়েন্টেশন সেমিনারটি হচ্ছে। কালকে 7 তারিখ অর্থাৎ রবিবার তোমাদের প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসটি হবে। প্রাণীবিজ্ঞান ম্যারাথন, অর্থাৎ এখানে তোমাদের সকাল 9টা থেকে টাইমটা এই কারণে রাখা হয়েছে, এই ক্লাসগুলো সাধারণত লিমিটেড ছোটখাটো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ক্লাস হবে না, 4-5 ঘন্টার ক্লাস হবে ধরে নিচ্ছি, যে যার মধ্যে পুরো প্রাণীবিজ্ঞান কমপ্লিট করা হবে তোমাদের। অর্থাৎ পুরোটা কমপ্লিট করা হবে বলতে কি বোঝানো হচ্ছে এখানে, কোয়েশ্চেন ব্যাংকে, অর্থাৎ বিগত বছরের বিভিন্ন প্রশ্নে
প্রাণীবিজ্ঞানের যেসব চ্যাপ্টারের যেসব টপিক থেকে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করানো হবে। এতে করে কি হবে, তুমি অনেকদিন আগে প্রাণীবিজ্ঞানের একদম প্রথম দিকের যে লেকচারগুলো বা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম দিকের যে লেকচারগুলো অনেক কিছু হয়তো তুমি ভুলে গিয়েছো, বেশ কয়েক মাস আগে, ওগুলো 3 মাস আগে বা 4 মাস আগে পড়ানো হয়েছে। সো ওই ভুলে যাওয়ার মধ্যেই এখন তো আবার সব তুমি শুরু থেকে পড়বা না, ইম্পর্টেন্ট বা কি টপিকগুলো যাতে তুমি পড়ে নিতে পারো বা তোমাকে যাতে একবার রিভিউ দেওয়া যায় যে দেখো এই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং এগুলো তোমার পরীক্ষার জন্য বা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট, সেই ধারণা এই ক্লাসগুলো কিন্তু তোমাকে খুব ভালো মতো দিবে। এবং তোমাদেরকে আমি একটু বলতে চাই এই ব্যাপারটা যে আগে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম থাকতো এই সুযোগগুলো কিন্তু আমাদের ছিল না। এবার যেহেতু অনেক আমাদের সময়টা পাওয়া গিয়েছে, এই সময়ে অফুরন্ত সময়টা মোটামুটি পাওয়ার কারণেই কিন্তু আমরা তোমাদের জন্য এই মডেল টেস্টের পাশাপাশি এই সলিউশন ক্লাসগুলোর ব্যবস্থাও কিন্তু করতে পেরেছি। আশা করি সবাই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে এবং তোমরা নিজেরাই পার্টিসিপেট করলে বুঝতে পারবে যে কতটুকু এটা ইফেক্টিভ হচ্ছে। তাহলে খেয়াল করো যে 7 তারিখে তুমি এই ক্লাসটি করলে, দেন 7 তারিখে ক্লাস করার পর তুমি কিন্তু 7 তারিখ বাকি দিন তো পাচ্ছই, বাকি অর্ধেক দিন পাচ্ছ, প্লাস 8 তারিখ সারাদিন পাচ্ছ, দেন 9 তারিখ মঙ্গলবার অর্থাৎ রবিবার সোমবার পড়ার পরে মঙ্গলবারে সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে কিন্তু তুমি এই যে পুরো প্রাণীবিজ্ঞানের উপর এই পেপার ফাইনাল এক্সামটি দিতে পারবে। এবং দেখো 100টা এমসিকিউ থাকছে, 100টা এমসিকিউ যেমন সিস্টেম থাকে ওই একই সিস্টেমে এক্সামটা হবে। এতে করে কিন্তু তোমার খুব সুন্দর মতো প্রাণীবিজ্ঞান পার্টটা আলাদা কাভার হয়ে যাচ্ছে। এবং ওই যে এখন কিন্তু রিভিশনের টাইম চলে আসছে, যেহেতু হাতে সময়টা অনেক কম। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে রিভিশনটা আমরা কিভাবে দিব। যদি একটু শুভ, আমি ওদের কাছ থেকে এই প্রশ্নটাই আসলে তোমার উদ্দেশ্যে করতে যাচ্ছিলাম, যে ওরা কিছু প্রশ্ন এরকম ছিল যে একদিনে কিভাবে আমি পুরো প্রাণীবিজ্ঞান শেষ করব বা যে কোনো একটা সাবজেক্টের একটা পেপার একদিনে কিভাবে শেষ করব। তো আমার যেটা মতামত সেটা হচ্ছে আমরা তো একদিনের আবার পুরা বই প্রথম লাইন থেকে শেষ লাইন ওভাবে পড়বো না। আমি এখানে আগে থেকে কিছু জিনিস আমার পড়াই আছে, কিছু জিনিস আমি পারি, সেটার সাথে রিলেট করে আমি এখন ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিব বা লাস্ট মোমেন্টে যেভাবে দেখা দরকার সেটা দেখে নিব। তো শুভ ভাইয়া তোমাদের উদ্দেশ্যে এখন একটু বলবে যে কিভাবে রবিবার ক্লাস করার পর মঙ্গলবারে যে এক্সামটা সেটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো কম টাইমের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আহ দেখো, আলটিমেটলি শেষ দিকে তুমি যখন ধরো পরীক্ষার একটু আগে আসছো, অনেকে প্রশ্ন করতেছে ভাই পরীক্ষার ঠিক 1 উইক আগে কি করব, হ্যাঁ, তখন কিন্তু তোমার এই স্টেজে থাকতেই হবে যে তুমি একদিনে একটা বই পড়তে পারো। হ্যাঁ, এইটা একটা যোগ্যতা, একদিন একটা বই পড়তে পারা। কেমন, এই যোগ্যতা তোমার অর্জন করতে হবে। তো কেমনে অর্জন করতে পারবে? প্রচুর পড়তে হবে। তুমি যদি ভাবো যে বইটা ফেলে রাখলে বইয়ের উপর তোমার দখল বাড়বে, কখনোই না। বইটা বারবার 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 যখন তুমি পড়তে থাকবা, তুমি জাস্ট এটা মুখস্থ টাইপের হয়ে যাবে তোমার। তখন দেখবা পড়তে আর সময় লাগতেছে না। টপিক রিসেন্টলি তুমি পড়ছো, ওটা পড়তে তোমার অত সময় লাগবেই না। তুমি বইয়ের পেজটা ধরবা, তুমি তোমার চোখে ভেসে উঠবে, হ্যাঁ এটা এটা দাগানো, আচ্ছা এগুলো তো আমি পড়লাম কয়েকদিন আগে, হ্যাঁ পারি এটা। উল্টাবা। কেমন, এইটা হচ্ছে ওভারভিউ দেওয়া। জাস্ট তোমার মাথায় তথ্যগুলো ছিল, ওইগুলোকে আবার একটু মানে জাস্ট সজাগ করলা আর কি। এইটা তো মানিয়ে নিতে হবে। একদিনে পুরোটা বই পরীক্ষা, এইটা একটা তোমাকে কনফিডেন্স দিবে। তুমি যদি পুরোটা বই দেখে ফেলো, বিশ্বাস করো তুমি মনে অনেক জোর পাবা যে হ্যাঁ আমি পুরোটা বই পড়ছি। এখন হইতে পারে পড়ার গভীরতা অত ছিল না, তুমি একদম সব কিছু দেখতে পারো নাই, সমস্যা নাই। কেমন, তুমি মোটামুটি ভাবেই সব সম্পূর্ণ বইটা দেখো, তাহলে পরীক্ষায় তুমি ডেফিনেটলি ভালো করবা। আর কেউ যদি ভাবো যে 2টা চ্যাপ্টার একদম মানে দারুণ ভাবে পড়বা আর এগুলো দেখবোই না, তাহলে যেটা হবে যে ওই 2টা চ্যাপ্টার প্রশ্নগুলো তুমি ভালো পারবা, অন্যগুলো ইজি প্রশ্নগুলো ভুল করবা। নাম্বারটা কম আসবে, মনটা খারাপ হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের? যেমন করেই হোক প্ল্যান করে ফেলতে হবে। ক্লাসটা করার পর প্ল্যান করে ফেলতে হবে আমার হাতে সময় কতক্ষণ আছে। আচ্ছা, সময় আছে ধরলাম, এই সময়ের মধ্যে আমি একদিন গ্যাপ পাইতেছো তোমরা, তাই না? পরীক্ষার জন্য একদিন গ্যাপ না? হ্যাঁ, রবিবারের পর রবিবার বাকি হ্যাঁ, হাফ দিন তো পাচ্ছে, সাথে সোমবারটাও সারাদিনই পাচ্ছে কিন্তু। রাইট। ধরলাম আমরা, ধরো যে তোমার কোনটা পরীক্ষা, ধরো তোমার জুলজি পরীক্ষা। হ্যাঁ, তো জুলজি পরীক্ষায় তোমার তোমার রবিবার রাত আছে, সোমবার রাত আছে, তারপর তারপর পরের দিনে একটু সকাল অংশ, তুমি ধরবা যে সোমবার রাতই তোমার শেষ। কেমন, তাহলে তুমি কতক্ষণ সময় পাইতেছো? ধরলাম আমরা যে সোমবারে তুমি পড়বা হচ্ছে ধরো 13-14 ঘন্টা পড়বা সোমবারে। কেমন, আর রবিবার রাতে তুমি পড়ার সময় পাইতেছো ধরো আরো 6-7 ঘন্টা। মানে আমি অলটুগেদার পুরোটা মিলিয়ে ধরলাম যে তুমি 20 ঘন্টা পড়বা। তোমার চ্যাপ্টার কয়টা আছে? 12টা আছে। তার মধ্যে কিছু আছে যে ছোট ছোট চ্যাপ্টার, তোমাদের দখল অনেক ভালো। কেমন, ওই চ্যাপ্টার গুলো তো তুড়ি মারলেই উড়ে যায়, তাই না? একটু জাস্ট 10-15 মিনিটেই তো তুমি 12 নম্বর চ্যাপ্টার দেখে ফেলতে পারবা, পারবা না? তাহলে একটু বড় চ্যাপ্টার গুলোতে একটু সময় বেশি দিয়ে, ছোটগুলোতে একটু সময় কম দিয়ে। দেখো 20 ঘন্টা কিন্তু হিউজ টাইম। কেমন, আমি কিন্তু পুরোটা সময় তোমার নিয়ে নেই নেই। এটা হচ্ছে তোমার পড়ার একদম
মানে পিওরলি পড়ার সময়, বাকি সময়টা কিন্তু তুমি ঘুমাবার, খাবার, কিচ্ছু করবা না, মোবাইল চাপবা না, কিচ্ছু করবা না, কেমন? পড়ে শেষ করে ফেলবা। তাহলে এক একটা চ্যাপ্টারের জন্য তুমি যদি 2 ঘন্টা সময় পাও, তুমি যদি বলো ভাইয়া 2 ঘন্টাতে আমি এই রক্ত শেষ করতে পারি না, বা এটা এই কি বলে, এটা বড় চ্যাপ্টার আর কি আছে, জেনেটিক্স বা ধরো সমন্বয়, পড়ে শেষ করতে পারি না, তাহলে হবে না। এখন এই লেভেলটাতে নিজেকে নিয়ে যেতে হবে, যেমন করে পারো এটা শেষ করতে হবে। বুঝতে পারছো? বেশি বেশি পড়তে হবে। এইটাই আর কি। নয়তো আর পরীক্ষার আগের সপ্তাহে কি করবা, অনেকে প্রশ্ন করছো, এই কাজটাই করবা। তুমি ধরো তোমার পরীক্ষার ডেট হচ্ছে 2 তারিখ, তুমি ধরবা যে তোমার পরীক্ষা হচ্ছে গিয়ে আহ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ তো 31 মাস, 31 দিনে। তাহলে 31 তারিখে হচ্ছে তোমার পরীক্ষা, তুমি ধরে নিবা। মানে 31 তারিখের আগেই তোমার সব সিলেবাস শেষ থাকবে। তার মানে 23 তারিখ থেকে নিয়ে 23 থেকে 30 বা 23 থেকে 31 এর মধ্যে তুমি আহ মানে কি বলে, প্রথমে হচ্ছে তুমি শুরু করবা কিভাবে, একটা একটা করে বই দিয়ে শুরু করবা। দ্বিতীয়ত হচ্ছে পেপার দিয়ে শুরু করবা। উন্মেষ তোমাকে জাস্ট যেভাবে গাইড করতেছে, হ্যাঁ, ঠিক এইভাবে তুমি হচ্ছে আগেই ওই 30 তারিখের মধ্যে বইটা ক্লোজ করে ফেলবা, যে সবগুলো পড়ে শেষ। আর এটাই। শুভ, আরেকটা প্রশ্ন ছিল যে খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন, যেটা আমরাও অনেক সময় পেয়ে থাকি, এটা তুমি একটু ভালো উত্তর দিতে পারবে এই ক্ষেত্রে, যেটা হচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে উন্মেষ থেকে যে মেডিট্রিক্স দেওয়া হয়, ওই মেডিট্রিক্স বইগুলো বা মেইন বই বা কোয়েশ্চেন ব্যাংক, এটা কিভাবে সমন্বয় করে পড়া উচিত, বা কোনটাকে বেশি আচ্ছা প্রায়োরিটি দেওয়া উচিত, কি কি করা উচিত এই ক্ষেত্রে তুমি মনে করো? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। যেটা হয় যে অনেকের হচ্ছে বইয়ের প্রতি অনেক মায়া থাকে, খুব মায়া নিয়ে বইগুলো পড়ে, বইয়ে একটা দাগও দিতে চায় না। আমি এরকম অনেকে দেখছি যে বইয়ে দাগ দিলে কষ্ট পায়। হ্যাঁ, এরকম হইলে চলবে না। আমি যেটা করতাম, আমার মেডিট্রিক্স তো থাকতোই, তবুও আমি কি করতাম, যেটাই ধরো বাইরের তথ্য আমি ভুলে ভুলে যাই, এটা আমি বইয়ে লিখে রাখতাম। কারণ কখনো কখনো হয়তো কি আমি মেডিট্রিক্স বা মানে ওই যে এক্সট্রা ইনফরমেশনের যে ইগুলো ছিল, ওইগুলো আমি দেখতে দেখতে পারতাম না, শেষ করতে পারতাম না অনেক সময়। ভালো মতো দেখতে পারতাম, কিন্তু বইয়ে যদি লেখা থাকে, ওটাতে আমার চোখ পড়লে পরে ওই ব্যাপারটা আমার মনে হয়ে যাবে। তাও মনে হয় যে তোমরা একটা বইকে খুব সুন্দর করে সাজায় ফেলো। মানে যখন ধরো তুমি একটা তথ্য নতুন করে একটা পরীক্ষাতে জানলা, হ্যাঁ এটা বাইরে থেকে আসছিল, ওইটা তুমি যখন তোমার মনে হইলো পড়ার সময়, ওইটা তুমি লিখে ফেলো, টুকে ফেলো, তোমার বইয়ের মধ্যেই টুকে ফেলো। কেমন? বইয়ের প্রচ্ছদের পরের পেজে, আগের পেজে চিপায় চপায়, বা যেই টপিকের রিলেভেন্ট ওই টপিকের সাইড দিয়ে তুমি টুকে ফেলো। কেমন? এটা কাজে দিবে, চোখে পড়বে বেশি। হ্যাঁ। আর মেরিট্রিক্সে ফেলে দিতে হবে এরকম না, যে ভাই মেরিট্রিক্সে পুরোটাই বইয়ে নিয়ে ফেলছে, এরকম না। পরীক্ষার আগে উম, তুমি এই যে ধরো 2-3 কি বলে দীর্ঘ সময় ধরেই তো পড়লা জিনিসগুলো, তুমি যদি আরেকবার না দেখো, পুরোটাই অপচয় হওয়ার সম্ভাবনা থেকে যায়, যে তোমার কিছুই মনে পড়লো না। কিন্তু তুমি যে পড়ছিলা, 3 মাস আগে একটা তথ্য পড়ছিলা, এর জাস্ট একটু দেখলেই কিন্তু তোমার ব্যাপারটা মনে হয়ে যায়। তাহলে কি করতে হবে, আমাদের ওই জিনিসটা এনশিওর করতে হবে যে পরীক্ষার 1 সপ্তাহ আগে আমরা দীর্ঘ সময় ধরে যা যা পড়ছি, সবগুলোর উপর যেন আমাদের একবার হলেও চোখ পড়ে। কেমন? আচ্ছা, ধন্যবাদ শুভকে। এটা ওদের কাছ থেকে আসলে এই প্রশ্নগুলো এসেছে। যেমন আমি যদি আরেকটা প্রশ্ন একটু তোমার কাছে করি, যে ওদের একটা প্রশ্ন হচ্ছে এরকম যে আমরা এই যে বিভিন্ন কন্টেন্ট যে পড়ছি, তো সেই ক্ষেত্রে আমরা তো রিভিশন নিয়ে কথা বলছি, যেহেতু সময় কম, কিন্তু দেখা গেল কি কারো কারো দু একটা চ্যাপ্টার হয়তো দুর্বলতা রয়ে গিয়েছে, বা কোনো কারণে সিলেবাসটা 100% না হলেও ধরো 8% বা 70% এরকম শেষ হয়েছে। যদি কারো অর্ধেক সিলেবাস এখনো না শেষ হয়ে থাকে, তাহলে তো আসলে প্রিপারেশনে বলা যায় 2 মাস আগে অনেক বিশাল ঘাটতি রয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আসলে মানে বিশেষ কিছু বলার নেই, কিন্তু যাদের মোটামুটি প্রায় কাছাকাছি প্রিপারেশন, এরকম ওরা পার্সেন্টেজ লিখেছে 70-80%, ওই বাকি 20%-এর জন্য, যেহেতু এখানে পুরো সিলেবাসের উপর আমাদের এই পরীক্ষা বা ক্লাসগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে কি করা উচিত ওর? কারণ আলটিমেটলি ও তো এখন আর ওই অপেক্ষাটা করতে পারবে না যে আমি সিলেবাস শেষ করব, এরপর আমি পরীক্ষাগুলো দিব, সেটা তো সম্ভব না। প্যারালেলি যতটুকু বাকি আছে সেটাও দেখতে হবে, আবার এই ফুল সিলেবাসের উপর পরীক্ষাটাও দিতে হবে। তো দুইটার মধ্যে মানে সমন্বয়টা কিভাবে করা যায়? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এখন ব্যাপার হচ্ছে যেটা, আমরা যে কথাগুলো বলতেছি, হ্যাঁ এটা তো একটা হচ্ছে মানে কি বলবো, আদর্শ কথা বলতেছি, তাই না? জেনারেল গাইডলাইন এগুলো। এক্স্যাক্টলি, আদর্শ কথা। এখন এই আদর্শ অবস্থায় তো তোমরা সবাই নাই, সবাই থাকলে তো সবাই চান্স পেয়ে যাইতা, তাই না? এখন এইটা হচ্ছে তোমার টার্গেট। ভাইয়া যে কথাগুলো বলছে, আমি যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে তোমার টার্গেট। কেমন? তুমি এটা অ্যাচিভ করতে চাইবা, হ্যাঁ এখন আমি এইটুকু ভাই, আমি এটা ধারে কাছেও নাই, সমস্যা কি? তুমি দৌড়াও এটা অ্যাচিভ করার জন্য, তুমি ট্রাই করো। কেমন? চেষ্টা করে যাও, যতটুকু কাছাকাছি আসতে পারো। সবাই তো আর এরকম থাকে না। তুমি যদি যারা চান্স পাইছে মেডিকেলে, তুমি যদি জিজ্ঞেস করো, দেখবা যে অনেকেই এরকম ছিল তোমাদের মতো, এখন যে পড়াশোনায় একটু দুর্বল অবস্থা, কখনোই ভাবে নাই চান্স পাবে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে তার এইচএসসি তে পড়াশোনাটা ঠিক ছিল, বা সে পড়লে মানে টপিক গুলো ক্লিয়ার ছিল, পরীক্ষার আগে ধুমায় পড়া দিছে, হ্যাঁ জীবন মরণ এক করে পড়া দিছে, আহ দেখা গেছে যে কাভার হয়ে গেছে।
আদর্শভাবে কাভার হয়নি, কিন্তু কাভার হয়ে গেছে এবং চান্স পেয়ে গেছে আলটিমেটলি। তো আমি যেটা বলতেছি এর থেকে একটু ফ্ল্যাকচুয়েট হলে যে তোমার চান্স হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু তোমাকে এই লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে, টিএমসি তে চান্স তার পাই মানে যাবে এক্ষেত্রে তাহলে। আমরা বলতে পারি যে যার প্রস্তুতি একটু পিছানো আছে, অবশ্যই যার এতদিন ঠিক মতো পড়ে এসেছে তার থেকে তার একটু কষ্টটাও বেশি করা লাগবে। যেহেতু যখন কষ্টটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল তুমি হয়তো তখন একটু কম করে ফেলছো, তাই এখন সেটা বেশি করে তোমার ওই এফোর্টটা পুষিয়ে দিতে হবে, তাহলেই তুমি আলটিমেটলি ওই রেজাল্টটা পাবে। আচ্ছা, সো আমরা যদি একটু এখন যাই ডিটেলস রুটিনের দিকে, তাহলে আমরা কি দেখলাম যে পেপার ফাইনাল গুলো দেখলাম আমরা। এরপরে দেখো ফাইনালি তোমাদের চলে আসছে সাবজেক্ট ফাইনাল গুলো, যেখানে কি না প্রত্যেকটা সাবজেক্টের দুইটা পেপার মিলে একসাথে এবার পরীক্ষাগুলো হবে। তার মানে এবার কিন্তু তুমি সেকেন্ড বার আবার রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ। দেখো, জীববিজ্ঞান প্রথম আর দ্বিতীয় পত্র, তুমি জুওলজি আর বোটানি আলাদা আলাদা পরীক্ষা দিয়েছিলে ফুল সিলেবাসের উপর, এবার দুইটা মিলে একটা পরীক্ষা দিতে পারছো। তার মানে তখন তুমি অবশ্যই আবার রিভিশন দিয়ে নিবা। এবং দেখো, যেটা বারবার বলছি, এই রিভিশন গুলোর সময় কিন্তু কখনোই তুমি একদম বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় লাইনে লাইনে ওভাবে পড়ো না। ভাইয়া যেটা বললো যে ওভারভিউ করো, তুমি একবার চোখ বোলানোর মতো রিভিউ বা রিভিশন দিয়ে নাও, ওই যে দাগানোর উপর আগের যে টপিকগুলোকে তুমি ইম্পর্টেন্স দিয়ে আসছো সেটার উপর ভিত্তি করে একবার দেখে নাও। এভাবে তোমার এই মডেল টেস্টগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হয়। আর যেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, যদি খেয়াল করো, এখানে তোমাদের টোটাল 8টা ফাইনাল মডেল টেস্টের ব্যবস্থা কিন্তু থাকছে, যেটা কিন্তু হিউজ পরিমাণ। তার মানে একটু যদি খেয়াল করো টাইমটা, এই যে মার্চের 10 তারিখ থেকে তোমার এখানে শনিবার মার্চের 20 তারিখ পর্যন্ত, এই 10 দিনের মধ্যে তুমি কিন্তু টোটাল 8টা মেডিকেল পরীক্ষা, 2 তারিখে এপ্রিলের, এর আগে তুমি কিন্তু 8বার সেম পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাচ্ছ। এবং যত যাই হোক তোমার কিন্তু উচিত হবে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করার, যেমনই হোক না কেন প্রস্তুতি। হয়তো যেটা বললাম যে আগের দিন তোমার মনে হচ্ছে যে না না, ফুল আমি রিভিশন দিতে পারি নাই, ওই চিন্তা করব না। তুমি অবশ্যই এতদিনে কিছু না কিছু পড়ছো, যতটুকুই প্রিপারেশন আছে তোমার সেটা দিয়ে প্রত্যেকটা মডেল টেস্ট কিন্তু দিতে হবে। এবং দেখো, তোমার যদি মডেল টেস্ট ভালো হয় তাহলে তো কনফিডেন্স তোমার বিল্ড আপ হবেই। আর কারো যদি মডেল টেস্ট 1 আর 2 কোনো কারণে খারাপও হয়, তার অবশ্যই এই চেষ্টাটা রাখতে হবে তুমি যাতে 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত যেতে যেতে যাতে আরো ভালো প্রিপারেশনটা নিয়ে মডেল টেস্ট গুলো আরো ভালো মতো দিতে পারো। আর ধরে নিলাম তোমার মডেল টেস্ট গুলো যদি আশানুরূপ নাও হয়, এটা কিন্তু তোমাকে পরীক্ষার ঠিক 10 দিন আগে খুব ভালো একটা ধারণা দিবে যে এই 10 দিনে, ধরো আমি যদি বলি মার্চের 20 তারিখে মডেল টেস্ট গুলো হয়ে গেল, দেন এপ্রিলের 2 তারিখে তো তোমার মেডিকেলের পরীক্ষাটা, তো এই 10-11 দিনে তোমার আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত, কতটুকু দুর্বলতা তোমার আছে, উইকনেস আছে, সেটা কিন্তু তুমি এই ফাইনাল মডেল টেস্ট গুলোর মাধ্যমে কিন্তু একদম ধারণাটা পেয়ে যাবে। তাহলে দেখো, 9, 10, 11, 12, 13, 14, তার মানে এবার তোমার একদিনে থাকছে 2টা করে মডেল টেস্ট। সো দেখো, যেটা বললাম যে 20 তারিখ পর্যন্ত তুমি 8টা মডেল টেস্ট দিলে, সেটা তুমি একটা ধারণা পেলে। এরপর তুমি আরো ভালো মতো ধারণা পেয়ে গেলে হচ্ছে বাকি মডেল টেস্ট গুলোর উপর। সো দেখো, এইভাবে 25 তারিখ পর্যন্ত অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগ পর্যন্ত তুমি কিন্তু টোটাল 15টা মডেল টেস্ট দিচ্ছ। তাহলে এভাবে ভাগ করে ফেলো নিজেকে, যে প্রথমে পেপার ফাইনাল, তারপরে সাবজেক্ট ফাইনাল, তারপর ফুল সিলেবাসের উপর ফাইনাল মডেল টেস্ট গুলোকে 2 ভাগে ভাগ করে ফেলো। যে প্রথম 8টার জন্য চিন্তা করো যে দেখো নিজের প্রিপারেশন কিরকম, ঠিক এইভাবে 8-এর পর বাকি 15 পর্যন্ত 1 সপ্তাহ আগ পর্যন্ত নিজেকে আরো তুমি প্রিপেয়ার করে তোলো ভালো মতো। আর তোমাদের ফাইনাল যে মডেল টেস্টটা হবে সেটা কিন্তু ফাইনাল সলিউশন বুকের উপর, অর্থাৎ এতদিন যে মডেল টেস্ট গুলো দিয়েছো সেটার যে সলিউশন বুকটা তুমি পেয়ে যাবে, সেটার উপরেই কিন্তু এই ফাইনাল মডেল টেস্টটা হবে, যাতে তোমার কনফিডেন্সটা আর একটু বিল্ড আপ করা যায় এই ক্ষেত্রে। এখানে যদি আমি একটু লাস্ট পয়েন্টে বিশেষ দ্রষ্টব্যতায় আসি, তাহলে একটু খেয়াল করবে যে ব্রাঞ্চ খোলার পর অনলাইনের পাশাপাশি ফিজিক্যালিও পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে সাপোজ মেডিকেল পরীক্ষার 1 সপ্তাহ আগে ব্রাঞ্চটা খোলা গিয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি দেখি 24-25 তারিখে যে মডেল টেস্ট গুলো হচ্ছে সেগুলো ফিজিক্যালি নেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে, আমরা কিন্তু সেটা ফিজিক্যালিই নিব। এবং যারা অনলাইনে চাও তাদের জন্য অনলাইন ব্যবস্থা তো থাকছেই, অর্থাৎ তোমার জন্য 2টা অপশনই তখন খোলা থাকবে। তার মানে দেখো, যে মডেল টেস্ট প্রোগ্রাম তোমাদের আগামী দিন থেকে শুরু হচ্ছে, শুরুর গুলো যতগুলোই তোমার অনলাইনে হোক না কেন, ফাইনালি যখনই সুযোগ হবে এই লাস্ট দিকের পরীক্ষা কিন্তু আমাদের অফলাইনে নেওয়ার ব্যবস্থা থেকেই যাচ্ছে। সো আশা করি ততদিন পর্যন্ত যদি আমরা গ্রিন সিগন্যাল পেয়ে যাই, তোমরাও ধৈর্য ধরবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা এই মডেল টেস্ট গুলো ফিজিক্যালি নিতে পারবো, যাতে তোমাদের জন্য ইফেক্টিভ হয়। এছাড়া যে পরীক্ষাগুলোর কথা বললাম যে তোমাদের জন্য, ঢাবি ক, ঢাবি খ, গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা, এগুলোও কিন্তু ফ্রিতে দিতে পারবে। আর এগুলা কখন হবে পরীক্ষাগুলো, টাইমগুলো আর ডেটগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটিগুলোর যখন ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হবে, দেখা যাবে কি মেডিকেলের এরকম ফাইনাল মডেল টেস্টের মতো তার 7 দিন, 10 দিন বা 15 দিন আগে
এরকম একটা টেন্টেটিভ টাইমেই তোমাদের এই ফাইনাল মডেল টেস্ট গুলো নেওয়া হবে, কৃষি, গুচ্ছ, এই পরীক্ষাগুলোর। তো আশা করি বুঝতে পেরেছো এই পুরো প্যাটার্নটা। তাহলে আমরা যদি এখন আবার আমাদের স্লাইডে ফেরত যাই, রুটিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। ভাইয়াও তোমাদের অনেকগুলো ব্যাপার বলে দিলেন। আর যেটা বললাম যে তোমাদের ওভারঅল এই পুরো মডেল টেস্টগুলোর উপরে তুমি কিন্তু ফাইনাল সলিউশন বুকটা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু এতদিন তুমি যে পরীক্ষাগুলো দিলে 4000 প্রশ্ন আর ব্যাখ্যামূলক সমাধান এর মধ্যে কিন্তু থাকবে। সো অবশ্যই এখানে তোমার একটা কি সুযোগ থাকছে, এতদিন তুমি যে মডেল টেস্টগুলো দিয়েছো সেটা যে ভুলগুলো করবে ওই ভুলগুলো শুধরে নেওয়ার, মানে তুমি এখানে প্রশ্নগুলো আবার রিভাইজ দিয়ে সেটার ব্যাখ্যা দেখে যে কি কারণ আসলে ভুলগুলো হয়েছিল ওই ভুলগুলো শুধরে নেওয়ার কিন্তু সুযোগ তোমার এখানে থেকে যাচ্ছে। আচ্ছা, আর যেটা বললাম, যেমন তোমরা দেখলে যে টোটাল 16 সেট এক্সামের মধ্যে ধরো 8 সেট হচ্ছে লাইভ এক্সাম আর 8 সেট হচ্ছে প্র্যাকটিস এক্সাম। আমরা এরকম দেখলাম যে প্রত্যেকটা এক্সামে ডাবল ডাবল। এটা যেটা হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম গুলো তোমাকে হেল্প করবে যে মেইন এক্সামটা দেওয়ার আগে, লাইভ এক্সামটা দেওয়ার আগে আরেকটু ভালো মতো প্রস্তুতিটা নিয়ে নেওয়া বা কোয়েশ্চেনের ব্যাপারে একটা আইডিয়া নিয়ে নেওয়া। ধরো আমি যদি বলি যে তোমাদের যে প্রথম পরীক্ষাটা হবে যেটা কিনা জুওলজির উপরে, সেটা প্র্যাকটিস এক্সামটা তুমি সকালের দিকে দিয়ে দিলে 8টা 9টা 10টার মধ্যে, আর এর 2-3 ঘন্টা পর দুপুরের দিকে হয়তো তুমি লাইভ এক্সামটা দিলে। তো এতে করে কিন্তু তোমার সারাদিনে দুইটা এক্সাম দেওয়ার কারণে ওভারঅল প্রিপারেশন কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। আচ্ছা, আর এবার আরেকটা যে কথা তোমাদের জন্য, যেহেতু আমরা এই যে ঢাবি খ ইউনিটের মডেল টেস্ট রাখছি, তারপর কৃষি গুচ্ছ পরীক্ষার মডেল টেস্ট রাখছি, বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছ পরীক্ষার মডেল টেস্ট রাখছি, তোমার কিন্তু অনেকগুলা টার্গেট ওপেন রাখতে হবে এই ক্ষেত্রে। কারণ মেডিকেলের যে সিট সংখ্যা আমরা দেখালাম বা শুভ ভাইয়া যেভাবে তোমাদেরকে বললেন যে তোমার প্রিপারেশন যতটুকুই ভালোভাবে তুমি নিচ্ছ, প্রথমেই কিন্তু কনফিডেন্সটা অনেক বেশি নিয়ে গেলে হবে না। হ্যাঁ, তুমি হয়তো চান্স পেয়ে যাবা, কিন্তু নিজের মন মতো জায়গায় কতটুকু চান্স পাচ্ছ সেইটার একটা মানে পসিবিলিটি কিন্তু রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত থেকে যায়। যেমন দেখা গেল কি তোমাদের শুভ ভাইয়ার এত ভালো পরীক্ষা হওয়ার পরও কিন্তু একটা হয়তো নিজের মনের মধ্যে সন্দেহ ছিল যে রেজাল্ট না বের হওয়ার আগ পর্যন্ত, রেজাল্টটা পাবলিশ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ বলতে পারি না যে আসলে আমি চান্স কি পেলাম নাকি পেলাম না বা কত ভালোভাবে চান্স পেলাম। সো এই জন্য তোমার মেইন টার্গেটটা ঠিক রাখবা। যেহেতু তোমরা আমাদের সাথে উন্মেষে ভর্তি হয়েছো, তোমাদের মেইন টার্গেট হচ্ছে মেডিকেল এবং এক একজনের এক এক মেডিকেল। সো এই ক্ষেত্রে মেইন মেডিকেলটা টার্গেটে রেখে বাকি সাপ্লিমেন্টারি প্রিপারেশন গুলো নিয়ে রাখতে হবে। যেমন সেটা ঢাকা ভার্সিটির ক ইউনিট হোক বা খ ইউনিট হোক বা কৃষি হোক বা বিজ্ঞান প্রযুক্তি হোক, এগুলাতেও কিন্তু এবার পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে। তো অ্যাপ্লাই তুমি সবখানি করবা, ভর্তি পরীক্ষা দেওয়ার চেষ্টাটা সবখানি করবা, বাকিটা তোমার চেষ্টা, শ্রম এবং সৃষ্টিকর্তার কৃপায় তোমার যেখানে চান্স পাওয়ার সেখানেই তুমি যোগ্যতা অনুসারে চান্স পেয়ে যাবে। আচ্ছা, আর এই ব্যাপারটা তো আমরা বলেই দিয়েছি যে তোমাদের জন্য এই ইউনিটগুলোর যে মডেল টেস্ট সেগুলো তো ফ্রি থাকছেই। আর দেশব্যাপী 2020 সালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সবার জন্য কিন্তু এই মেডিকেল সম্ভাবনা 2020 এই পরীক্ষাটি হচ্ছে। যেটা বললাম যে আমাদের কিন্তু এখানে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং, তারপর ভার্সিটি ক, তারপর তোমরা যারা উন্মেষে আছো সবাই মিলে কিন্তু এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি দেয়। তার কারণ হচ্ছে যে মেডিকেলে যেহেতু ভর্তি পরীক্ষার সংখ্যাটা অনেক বেশি, পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তাই যে যে প্রিপারেশনে নিক না কেন অনেকে ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়োলজি বা ভার্সিটি কতে বায়োলজি প্রিপারেশনটা যে নেয় সেটার মাধ্যমেও কিন্তু মেডিকেলের পরীক্ষাটা দিয়ে থাকে প্রত্যেক বছর। সো তারা কিন্তু এই মেডিকেল সম্ভাবনা 2020 সালের এই পরীক্ষাটা সেটা কিন্তু এবার সবাই দিবে। বুঝাই যাচ্ছে যে মেডিকেল এক্সামটা যেহেতু তোমার অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোর তুলনায় আগে হওয়ার সম্ভাবনাটাই, যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা মেডিকেলের পরেই হবে, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। তো এটা যেহেতু একটু শুরুর দিকেই হচ্ছে, তাই এটাই কিন্তু সবাই তোমার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং সবার প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য আমাদের এই মেডিকেল সম্মাননা 2020 পরীক্ষাটি থাকছে। যেটা আমার সময় আমি তোমাদের সৌভাইয়ের সময় সৌভাইও পরীক্ষাটি দিয়েছিল অবশ্যই। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কোচিং করেছিলাম, ইঞ্জিনিয়ারিং কোচিং করেও কিন্তু আমার মেইন টার্গেট ছিল ওইটা, বা আমি এখন পড়ছি ওই দিকে, কিন্তু মেডিকেলের পরীক্ষা কিন্তু আমিও দিয়েছিলাম এবং এই পরীক্ষাটা কিন্তু আমি তখন অংশগ্রহণ করেছিলাম। সো এটাই বললাম যে এই কারণে একটা বিশাল পরিমাণ স্টুডেন্টের মাঝে তোমার পজিশনটা তুমি যাচাই করে নেওয়ার সুযোগ পাবে। তার কারণ দেখা যায় কি অনেক সময় ওই দিকে টার্গেট থাকার পরেও বায়োলজিটা ভালো পড়ার কারণে বা পারার কারণে কিছু মেধাবী ছাত্ররা কিন্তু মেডিকেলও চান্স পেয়ে যায় সরাসরি মেডিকেল কোচিং না করেও। তো তুমি কিন্তু এখানে নিজের যে কম্পিটিশন এর বাইরেও এক্সটার্নাল যে কম্পিটিশন, অন্যান্য টার্গেট নিয়ে যারা এতদিন পড়াশোনা করলো তাদের মধ্যে নিজেকে যাচাই করার সুযোগটা পাচ্ছ। আর যারা আমাদের সাথে এতদিন ধরে এই বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে ছিলে, তাদের জন্য জাতীয় মেধায় যারা সেরা হচ্ছ, সেটা তোমাদের রাগিব ভাইয়া যদি থাকতো ও তো
গতবার প্রথম হয়েছে। সো মেধাবৃত্তির পরিমাণগুলো তোমরা দেখতে পাচ্ছ। সো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো অবশ্যই, যে এটা তো আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আচ্ছা তোমার সাফল্যের জন্য। বাট তোমার সাফল্যর ব্যাপারটা কিন্তু আসলে তুমি ভালো মতো মানে বুঝতে পারবে যে আলটিমেটলি যে মেডিকেল বা এই জাতীয় পরীক্ষাগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা যে কোনো একটা ভালো পজিশন অর্জন করা কিন্তু তোমার, তোমার পরিবারের জন্য, তোমার আশেপাশের মানুষগুলোর জন্য কিন্তু অনেক গর্বের একটা ব্যাপার হবে। তো এটা জাস্ট আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমাদের জন্য। বাকিটা তোমার টার্গেট, আশা করি এটার থেকে বেশি ওই দিকেই থাকবে যে হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি, এই পরিচয় বা এই অ্যাচিভমেন্টটা আমার। আচ্ছা, আর এছাড়াও বাকি যে ইউনিটগুলো, তুমি যেহেতু আমাদের উন্মেষের স্টুডেন্ট, তুমি যদি অন্য কোনো ভর্তি পরীক্ষাতেও এরকম প্রথম স্থান বা শীর্ষস্থানগুলো অর্জন করে থাকো, তোমার জন্য ওইগুলোর জন্য যে মেধাবৃত্তি নির্ধারণ করা, সেটাও কিন্তু থাকছে। আচ্ছা, এখন শেষ মুহূর্তে তোমাদের করণীয় নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। এ ব্যাপারে যদি শুভ একটু ওদের উদ্দেশ্যে বলতে তাহলে ভালো হতো। মানে এই পয়েন্টগুলোর উপরে যদি তোমার যে ব্যক্তিগত আচ্ছা মতামত সেটা যদি একটু শেয়ার আচ্ছা, করতে। ছোট্ট একটা ঘোষণা হচ্ছে যে রাগিব উইল জয়েন আস। একটু পরে রাগিব কি আচ্ছা আচ্ছা। আসছে? রাগিব হয়তো বা তোমাদের সাথে শেষ কথাটা বলে দিবে। কেমন, তো তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা কথা মোটামুটি বলে ফেলছি। ভাই আপনি কি আর কোনো বিশেষ কোশ্চেন লোকেট করছেন, কিছু বলতে হবে এই শেষ মুহূর্তে না, করণীয় এই আমরা মুহূর্তে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যেটা আমি একটু বেশি পেয়েছি, তুমি যদি একটু রাগিব আসতে আসতে একটু হ্যাঁ যদি ছোট্ট করে ওদের ইংলিশের ব্যাপারে কি করবে সেটা যদি একটু বলে দিতে। অনেক একটা আচ্ছা কমন কোয়েশ্চেন ছিল। হুম, যেটা হচ্ছে যে এই কথাগুলো বলতে বলতে আমরা তোমাদের ক্লাসেও বলছি, বিভিন্নবার মুখে ফেনা উঠে গেছে, বুঝছো, এতবার বলা হয়েছে। আচ্ছা, এখন এইটা বলার মধ্য দিয়ে আসলে কোনো লাভ নাই, কামিয়াবি নাই, বুঝছো। যেটা করতে হবে তোমার পড়তে হবে। তো তুমি আগে আমাকে বললো যে তুমি কি আগের বছরের মেডিকেলের ইংলিশ তুমি সলভ করছো কিনা। যদি না করে থাকো তাহলে করে ফেলবা, কেমন। দ্বিতীয়ত, তুমি বিসিএস এর রিলেভেন্ট টপিকের, হ্যাঁ, যে কোশ্চেন গুলো আছে ওইগুলো সলভ করবা মেডিকেলটা সলভ করার পরে। তৃতীয়ত হচ্ছে অন্যান্য ঢাকা ইউনিভার্সিটিতে যে আশাগুলো ওইগুলো সলভ করবা, তারপর হচ্ছে অন্যান্য ভার্সিটির গুলো। এখন যে যার লেভেল অনুযায়ী সলভ করবা, যে যতটুকু পারো, কেমন। আচ্ছা, অন্যান্য ভার্সিটি গুলো যদি সলভ করা শেষ হয়ে যায়, তোমার যদি আরো শক্তি থাকে, সামর্থ্য থাকে, তুমি চাকরির পরীক্ষা টরীক্ষা যে এগুলো সলভ করতে পারো। মানে যেই টপিক গুলো থেকে প্রশ্ন আসে তোমরা অলমোস্ট জানো, যে প্রিপোজিশন, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে গিয়ে কি মানে পার্সিপিস, তারপর রাইট ফর্ম ভার্বস, ফ্রেজ, ইডিয়মস, মানে যে কমন কমন টপিক গুলো আছে এগুলো ধরে ধরে এভাবে সলভ করতে পারো, কেমন। এখন বলতে পারো ভাই সিলেবাস তো হিউজ, হ্যাঁ সিলেবাস তো হিউজ, সত্যিকার অর্থেই তো আমিও তো সব পারবো না, তাই না, কেউই তো সব পারবে না, তুমিও সব পারবা না। তো তুমি হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে পড়ে যাওয়া যতটুকু তোমার মনে থাকে। এখন ধরো তুমি প্রথমবার যখন প্রলেপ দিলা আগের বছরের কোশ্চেন গুলোর উপর, তখন তোমার সব মনে থাকবে না, কিন্তু একই প্রশ্ন তুমি 3 বার 4 বার করে যদি পড়ে ফেলো, আমি বিশ্বাস করি তোমার অলমোস্ট সবগুলা মনে থাকবে, বুঝতে পারছো। তাহলে এই কাজটাই আমাদেরকে করতে হবে, রেগুলার একটু একটু করে সলভ করতে হবে। আর আমি এই চ্যাট বক্সে অনেক কিছু দেখলাম, আমার সব কিছু মাথায় নাই, মনেও নাই। যেটা হচ্ছে যে অনেকের ভেতরে দেখলাম ভাই এইটা এটা ঘটছে, এটা আমি কি করব। যেটা ধরো যেটা ঘটার, যেটা সবার ক্ষেত্রে ঘটতেছে, যেটা অবধারিত। যেমন ধরো অনেকে, একজন বললা যে ভাই আমার বইটা হচ্ছে গিয়ে নতুন বই পড়তে কষ্ট হইতেছে। হ্যাঁ, এইটা তোমার একার না, বিশ্বাস করো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেয় সবারই কষ্টটা আছে, মনের মধ্যে চাপা কষ্ট। যে নতুন বই পড়তে হয়, নতুন বই তো আর পুরাতনটার মতো তা আপন মনে হয় না। তো কিছু করার নাই, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার ব্যাপারটা খুব দরকার জীবনে, বুঝতে পারছো। যে ঠিক আছে, যাই হোক, সবার ক্ষেত্রে তো একই, মেনে নিতে হবে, মেনে নিয়ে পড়ে ফেলতে হবে। আর শেষ মুহূর্তে তোমার করণীয় কি, পয়েন্ট আকারে তো লিখাই আছে। আর এই যে আমি আমি এবং হচ্ছে দীপ্র ভাই এবং রাগীব ছোট করে যে কথাগুলো বললো, এগুলো কিন্তু অভিজ্ঞতা থেকে নেওয়া কথা। এগুলো তোমরা ফলো করার চেষ্টা করবা, কেমন। আমি জানি যে তোমরা এখানে সবাই খুব অনবদ্য ছাত্রছাত্রী, চেষ্টা করলে তোমরা সবাই পারবা। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা, তোমাদের অভিজ্ঞতার ঝুলিটা শূন্য। তো আমরা যে অভিজ্ঞতাগুলো দেওয়ার চেষ্টা করেছি তোমাদের, এই কথাগুলো মানার চেষ্টা করবা, কেমন। এইটা হেল্পফুল হবে। আর রাগীব কি আসলে জয়েন করতে যায় না, জয়েন করলে তুই করতে আছে ও, রাগীব রাগিব কি শুনতে পাচ্ছ আমাদেরকে? থাকলে তুই একটু কথা বল ওদের সাথে। আচ্ছা, আর শুভ যেটা বললে যে আমাদের সাথে জি কিন্তু ভাইয়া। আজকে অলমোস্ট 95% অডিয়েন্স আমাদের শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের সাথে আছে। হ্যাঁ, তার এইটা মানে মানে অবশ্যই যারা খুবই এই কথাবার্তাগুলো আজকে, হ্যাঁ, যারা আসলেই আজকে এই কথাবার্তাগুলো শুনেছে ঠিক মতো, এবং শুধুমাত্র এখানে শোনা পর্যন্ত না, এটা আগামী দিনগুলোতে মনে রাখবে এবং সেভাবে ইমপ্লিমেন্ট তুমি করতে আসো পারবে, না। ইনশাল্লাহ আমরা আশা করতে পারি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাদের রাগিব ভাইয়া চলে এসেছে। আশা করি রাগিব শুনতে পাচ্ছ। তুমি যদি একটু, আমরা অলমোস্ট শেষের দিকে, শেষ মুহূর্তে যদি ওদের জন্য কিছু বলে দিতে, লাস্ট অ্যাডভাইস। লাস্ট অ্যাডভাইস তো আমার ওইটাই সবসময় থাকে যে পরীক্ষার আগের রাতটা কিভাবে করা উচিত। পরীক্ষার আগের রাতে তোমরা ঠিক মতো ঘুমায় যাবা, যত তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবা, তত তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করবা। কেন ওই রাত, আগের পরীক্ষার রাতটা যারা আমরা পরীক্ষায় দিয়েছি অলরেডি, শুভ ভাই এখানে আছেন তো উনি, আমরা সবাই জানি যে পরীক্ষার আগের রাতে আসলে সাধারণত ঘুম আসতে চায় না।
মানে অনেকক্ষণ সময় লাগে, অনেক পড়াশোনা মাথায় ঘুরতে থাকে। তো পরীক্ষার আগের রাতে আমাদের করা উচিত যেটা, সেটা হলো যে আমাদের সবার, আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সাথে একটু কথাবার্তা বলে একটু ফ্রি হয়ে একটু ভালো মতো ঘুম, একটা ভালো ঘুম খুবই ইম্পর্টেন্ট আসলে আমাদের পরীক্ষাটা ভালো হওয়ার জন্য। তো তোমার একটু ভালোভাবে পরীক্ষার জন্য তোমার একটু ভালোভাবে আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা। সকালবেলা উঠে পারলে তোমরা শাওয়ার নিবা একটা, আল্লাহর কাছে দোয়া করবা, পারলে নফল নামাজ পড়বা। দেন তোমার অ্যাডমিট কার্ড, যেটা রেজিস্ট্রেশন কার্ড থাকে, সেগুলো খুব ভালো মতো নিয়ে একটু পরীক্ষা হলে আগে আগে যাওয়ার চেষ্টা করবা। আর পরীক্ষা হলে গিয়ে তোমাদের যারা পরীক্ষার হলে গিয়ে, আমি যেটা করেছি নর্মালি, আমার যেটা মনে হয় এটা হেল্পফুল, সেটা হলো যে পরীক্ষা হলে গিয়ে তোমাদের যারা আরো ক্লাসমেট থাকবে তার সাথে একটু কথা বলবা, সবার সাথে কথা বলে একটু ফ্রি লাগবে তোমার। একদম একটা গম্ভীর ভাব নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, তাহলে যত পরীক্ষা কাছে আসতে থাকবে তত তোমার কি হবে, আরো অনেক ভয় লাগতে থাকবে। তো একটু যতটুকু পারো যে চিল থাকার চেষ্টা করবা, যে যা হওয়ার হবে এরকম একটা মুড নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষার যে আহ, পরীক্ষার টেম্পারটা তুমি ধরে রাখতে পারবা, আর তোমার পরীক্ষা যে মানে ইয়েটা লাগে, ভয়টা লাগে, ভীতিটা কাজ করে, সেই ভীতিটাও আস্তে আস্তে অনেক কমে আসবে। তো এগুলোই আর কি। আর পরীক্ষার হলের ব্যাপারটা আমি বলে দিলাম। পরীক্ষা হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে প্রথম 10 মিনিট একটু সময় নিয়ে দাগানোর চেষ্টা করবো, প্রথম 10টা কোশ্চেন, সরি, প্রথম 10টা কোশ্চেনের সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাহলে দেখবো তোমার ভয়টা চলে গেছে। প্রথম 10টা অথবা 20টা কোশ্চেন অ্যান্সার করলে কিন্তু তার কোনো ভয় থাকে না। তখন দেখবে প্রথম 10টা 20টা একটু মানে আস্তে আস্তে দাগানোর ট্রাই করবা, যাতে তোমার ওই ভয়টা কেটে গেলে তখন তুমি এমনিতেই, যখন তুমি সেটেল ডাউন হয়ে যাবা পরীক্ষার এক্সাম পেপারে, তখন দেখবে ইজিলি তুমি সবগুলো অ্যান্সার ইজিলি করতে পারছো, ঠিক আছে? বাট প্রথম দিকে একটু ভয়টা কাজ করে। তো প্রথম দিকের কোশ্চেনগুলো একটু সাবধানে করার চেষ্টা করবা, অ্যান্সার করার চেষ্টা করবা। আর যেটা বলতে হয় নর্মালি, যে ভয় কম পাবা আর কি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, সবার জন্য অনেক শুভকামনা রইলো, আমার জন্য সবাই দোয়া করিও। আর কি বলি, আমি শেষ করতে চাই ভাইয়া। আচ্ছা, রাগিবকে অসংখ্য ধন্যবাদ ওর পরীক্ষার মাঝেও শেষবারের মতো আমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলে দেওয়ার জন্য। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য। তুমি যদি অবশ্যই এই গুরুত্বপূর্ণ কথাগুলো ধৈর্য দিয়ে শুনে থাকো এতক্ষণ, তার মানে এটা মিন করে অবশ্যই তুমি সেই এফোর্টটা দিয়ে ভালো কিছু করার আশাটা রাখো। আচ্ছা, সো আশা করি যে তোমাদের শোভাই এখানে ছিল আমাদের সাথে এতক্ষণ, রাগিব ভাইও ছিল, তাদের কথাবার্তাগুলো তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমি দীপ্র, আমিও তোমাদের কিছু কথাবার্তা বা উপদেশ আমার দিক থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। এবং ইনশাল্লাহ যে তোমাদের মধ্য থেকেই অনেকেই ঢাকা মেডিকেল বা বিভিন্ন মেডিকেল গুলোতে চান্স পাবে, কেউ কেউ তো প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, এবং তোমাদের ক্যাম্পাসে শুভ ভাই বা রাগিব ভাইয়ের সাথে তো গেলে দেখা হয়ে যাবে। তখন যে পরিচয় দিয়ে বলবা যে আজকের দিনের সেমিনারটা তোমরা ছিলে এবং এটা তোমাদের আসলে কতটুকু কাজে দিয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষ মুহূর্তে জাস্ট এটাই বলতে চাই, সুস্থ থেকে ভালো মতো প্রস্তুতিটা নাও, কনফিডেন্টলি প্রত্যেকটা মডেল টেস্ট দেওয়ার ট্রাই করো, মডেল টেস্ট গুলো মিস দিও না, ভালো হোক খারাপ হোক রেগুলার মডেল টেস্ট গুলো দিয়ে যাও। ইনশাল্লাহ হাতে যতটুকু সময় আছে, তোমার যদি নিয়তটা একদম পারফেক্ট থাকে, যদি তুমি ভালো কিছু করতে চাও এবং সেই অনুযায়ী যদি এতদিন কাজ করে থাকো, অবশ্যই তোমার দ্বারা ভালো কিছুই সম্ভব হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা বিপ্লব ভাই, এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, শুভম। আহ, ভাই হ্যাঁ আমাদের সেমিনার শেষ, ওকে? হ্যাঁ ভাই, যেহেতু ঘোষণা দিয়েছে, ভাই ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ, একটু না গপ্প না, টপ্প অবশ্যই। মারবো ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি যদি আচ্ছা কিছু আচ্ছা বলতে চাও অবশ্যই আচ্ছা বলে আচ্ছা দিতে পারো। আচ্ছা ভাই, এখানে ভালো একটা জিনিস মেনশন করছে। আগেও শুরুতে বলছে এক্সাম গুলো দিও কেমন, ধরো প্রিপারেশন ভালো হয় নাই, দেখো কেউ 100% প্রিপারেশন নিয়ে যেতে পারে না পরীক্ষাতে। আহ, মনে একটা খুঁতখুঁত ভাব থেকেই যায়, ইস এটা কেন পড়লাম না, ইস ওইটা কেন দেখলাম না। আমার কখনো এরকম মনে হয় না যে আমি দুর্দান্ত প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিয়ে ফাটাই ফেলবো। মনের মধ্যে ভয় থেকেই যায়, এইটা সবারই থাকবে। তো পরীক্ষাটা দিবা কেমন, পালিয়ে যাবা না, পালিয়ে গেলে তো আগেই হেরে গেলা। তো পরীক্ষাটা দিতে হবে, মানে মডেল টেস্ট পরীক্ষাগুলোর কথা বলতেছি। আর হচ্ছে একটু ক্যাজুয়াল কথাবার্তা বলি। আমার একটা জিনিস, এত মানুষকে একসাথে পেয়ে আমার একটা জিনিস জানাতে ইচ্ছে করতেছে, এবং একই সাথে দীপ্র ভাইয়ের সাথে আমাদের সেমিনার কিন্তু শেষ, কেমন? তোমরা যাদের ব্যস্ততা আছে ওরা চলে যেতে পারো বোধহয়। দীপ্র ভাই, আপনার তো আর কিছু বলার নাই, তাই না? তো না না, যেটা হচ্ছে যে বলতে আমি পারো তুমি। হচ্ছে আমাদের মেডিকেলে ধরো যারা চান্স পায় আর কি, হ্যাঁ ফার্স্ট ইয়ারে, তো এই আমরা যারা একটু বড়রা আছি আর কি, এখন বড় হয়ে গেছি, তো এখানে হচ্ছে যে ওই যে ভাইও রিলেট করতে পারবে, যেটা হচ্ছে ট্রিট দেওয়ার একটা ব্যাপার থাকে, কেমন? তো তোমরা আসলে পরে যে ভাই যেটা বললো, সেটা হচ্ছে যে যারা যারা ঢাকা মেডিকেলে আসবা, কেমন? আমি মানুষকে খুব খাওয়াইতে ভালোবাসি, কেমন? আমার কাছে খাবার আবদার করতে পারো, কেমন? আমরা কি বলে যারা চান্স পাবো তারা একসাথে খানা পিনা করবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম আর কি, কেমন? যারা যারা ঢাকা মেডিকেলে আসবা ইনশাল্লাহ, যে কয়জনকে আর কি পারি আর কি হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমি যেহেতু খাওয়া দাওয়া খুব ভালোবাসি, তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি রান্না বান্না করতে ভালোবাসি। দীপ্র ভাই, আমি হচ্ছে এই লকডাউনে ইউটিউবে হচ্ছে একটা চ্যানেল খুলছিলাম, এখানে হচ্ছে রান্না বান্না করে ভিডিও দিতাম আর কি। হুম। তো আচ্ছা আচ্ছা। ওদের যখন রাত্রিবেলা খিদে লাগবে,
খাবার যদি ঘরে না থাকে রান্না দেখেও কিন্তু পেট ভরাইতে পারো, কেমন? তো এইটার নাম হচ্ছে, দীপ্র ভাই আপনি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, সেটা হচ্ছে মাটির চুলা। কেমন? ইংরেজিতে মাটির চুলা লিখতে হবে MATIRCHULA। ইংরেজিতে লিখলে পরে 2-3 নাম্বারে চলে আসে আর কি, সার্চে চ্যানেলটা চলে আসে আর কি। উম এইটা আর কি বললাম, সেমিনারে কোনো কথা না। আর আহ, রাগিবের মতো আমিও বলতে পারি সবার জন্য অনেক শুভকামনা। কেমন? আমি জানি সময়টা কতটা কষ্টের, এবং আমার নিজেরও এখন খুব কষ্ট লাগতেছে। এই দীর্ঘ সময় গল্প করলাম এটার জন্য না, আমার মনেও একটা পরীক্ষা ভীতি আছে, আমার নিজেরও পরীক্ষা চলতেছে। অতটা আনন্দ নিয়ে হাসি খুশি ভাবে গল্প করতে পারি নাই, হয়তো বা নয়তো আরো মজার কথা তো বলা যাইতো আর কি। তো তবুও যখন তোমাদের সাথে কথা বলতেছি একটা ফিলিংস কিন্তু আমি পাইতেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে কষ্টটা আমার, মানে এই যে আমার পরীক্ষার কষ্ট, মেডিকেলে পরীক্ষার কষ্ট, একদিন এই কষ্টটা আমার স্বপ্ন ছিল জানো, যে আমি অন্য সবার মতো মানে কি, মানে মেডিকেলে পড়বো, পড়লে তো কষ্ট হবে, এটা তো আমি জানতামই, এটা জেনেই তো আসছি। তো এই কষ্টটার ভেতরে খানিকটা হলেও আনন্দ আছে, বুঝতে পারছো? তো আহ এটাই। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। ভালো থাকো সবাই। দীপ্র ভাই আপনি যদি কিছু বলতে চান আচ্ছা, আমার দিক তাহলে থেকে শুভ আমি। ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদেরকে, যেটা হ্যাঁ, ভাইয়া বলেন। আর আশা করি যেহেতু আজকে শুভ আর রাকিবের সাথে যেহেতু আমিও ছিলাম, তোমাদের যখন তোমরা তোমাদের ছোট্ট ভাই বোনদের যখন ট্রিট দিবে, আমার ক্যাম্পাসও তো পাশে, বুয়েটেই আমি ক্যাম্পাস আমার, তো আশা করি তখন আমিও আসতে পারবো এবং একসাথে তোমাদের কাছ থেকে ট্রিট পাবো। তোমাদের পুরানদের ট্রিট, নতুনদের ট্রিট সব একসাথে পেয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবার জন্য অসংখ্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই সবার থেকে বিদায়, টাটা, বাই বাই।